আমার মনে হয় যে কোনো সম্পর্কতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেস্টি। সৎ থাকা খুব জরুরি। তখন একটা বাজে কথা বললেও, বাজে ব্যবহার করলেও মানুষটা বোঝে যে অনেস্ট। তা আমার মনে হয় যে বন্ধু পৃথিবীতে তৈরি হয়ে আসে, কে কার বন্ধু হবে। শুধু যেদিন দেখা হয় সেদিন আমরা ফিল করি যে আরে আমার বন্ধু। ভালোবাসার বিনিময়ে আমি ভালোবাসাই চাই, একদম সমানে সমান। আমি গয়না অনেক বানাচ্ছি তা না, গয়নাও আমাকে বানাচ্ছে। আমার মনে হয় যখনই আপনি কিছু বিশ্বাস করবেন না, তখন আপনি সাথে সাথে ওই চ্যাপ্টারটাকে বন্ধ করে দিলেন, একটা বই বন্ধ করে দেওয়ার মতো। কোনো মানুষ যখন তার জীবন থেকে পালাতে শুরু করে তখন আমার তাকে ভয় লাগে। এবং আপনি যে বলেন কিসে ভয় পায়, আমার মনে হয় যেই মানুষটা নিজের সাথে নিজে ফেস করে না তাকে আমার ভয় লাগে। বা আমার মনে হয় নারীকে আমরা কমপ্লিট একটা মানুষই চিন্তা করি না, নারীকে আমরা পুরুষের অংশ চিন্তা করি। শহরে এত মানুষ, আমাদের বাংলাদেশে স্পেশালি ঢাকায় নাকি সারাদিন ধাক্কা লাগে মানুষের সাথে, এত মানুষ, অথচ কেউ তার মনের মানুষ খুঁজে পায় না বা কথা বলার মানুষ খুঁজে পায় না। গয়না একটা আলাদা সত্তা, আমি একটা আলাদা সত্তা। আমরা আসলে একসাথে একটা জার্নিতে আছি। আমরা যত বেশি ঘুরবো তত অভিজ্ঞ হব, এবং তখন আমার মনে হয় আমরা যে কত সাধারণ, পুরো পৃথিবীতে আমরা একটা ডট, এই অনুভূতি খুব দরকার। আমার জন্ম ঢাকায়। তো আমার স্মৃতিতে যেই গল্পটা সবচেয়ে বেশি হয় যে আমার যখন 12 দিন বয়স, তখন আমার মায়ের সাথে প্লেনে করে পাসপোর্টে, মায়ের তখন বোধহয় বাচ্চাদের আলাদা কোনো পাসপোর্ট থাকতো না, তো মায়ের পাসপোর্টের সাথে উপরে আমার নাম লেখা ছিল, এবং আম্মার সাথে ঈশ্বরদী যাই। তো ঈশ্বরদী হচ্ছে আমার ছোটোবেলার প্রায় বেশিরভাগ সময় ওখানে, আবার বাবার পোস্টিং ছিল। তো ওই ছোটোবেলা, ওই সময় স্কুল ওখানে, বন্ধুরা ওখানে, কিন্তু ঈদ করতে স্পেশাল ডে আবার ঢাকায়, যেহেতু পরিবারের সবাই ঢাকায়। আমার মনে হয় আমি খুব প্রেজেন্টে থাকা মানুষ। আমার কাছে এটা সবসময় মনে হয় যে আমি ঠিক এই মুহূর্তটাকে চেরিশ করতে চাই। সো অনেকেই হয়তো যেমন বলবে যে কিভাবে তুমি এত কিছু করো, বাসা কিভাবে সামলাও, বাচ্চা কিভাবে করো। আমার মনে হয় এটার কারণ হচ্ছে আমি প্রেজেন্টে থাকি। আমি আজকে যেটা করব সেইটাতে আমার প্রস্তুতি সবচেয়ে বেশি। তো সেই হিসেবে শৈশব কাতর বলবো না, কিন্তু শৈশবের অনেক কিছু আমি বলবো যে আমি, বা শৈশবের বিউটিফুল যা কিছু সেইটা আমি রাখতে চাই সাথে। এজন্য হয়তো আমার ছোটোবেলার থেকে বেড়ে ওঠার বহু জিনিস, সেটা মানুষের কাছে বস্তুর মতো হতে পারে, কিন্তু আমার বিউটিফুল মেমোরি হয়তো আমার বাবা ছোটোবেলায় আমাকে একটা ব্রিফকেস, আমার মনে আছে, আমার জন্য আলাদা করে ভুটান থেকে নিয়ে আসছিলেন। তো সেইটার ভেতরে আমার ছোটোবেলার বহু জিনিসপত্র রাখা আছে। তো আমি যখন ওটা পেলাম, যখন আমি বড়, তখন থেকে এখন পর্যন্ত ওইটাতে আমার ছোটোবেলার জামা, আমার মায়ের একজোড়া চুড়ি, তারপরে আমার ছেলের প্রথম জামাটা, মানে যা কিছু আমার মনে হয় যে এটা আমি স্টোর করতে চাই, ওইটা আমার একদম কি বলবো, এটা একটা সিন্দুকের মতো আমার মনে হয়, যেটার মধ্যে আমার স্পেশাল সব জিনিসপত্র আছে। সো সেই হিসেবে আমি বলবো যে ছোটোবেলা আমার কাছে স্পেশাল, বা আমার জীবনের সব সময়গুলি, জার্নিটাই আমার কাছে স্পেশাল। কিন্তু পেছনে ফিরে যে অনেকে স্মৃতিকাতর হয়ে যায়, সেটা বোধহয় হই না। আমার কাছে মনে হয় আমার এই সময়টা আমি এনজয় করছি, এবং আমি আমার জীবনের প্রায় প্রত্যেকটা ফেস নিয়েই আমি চেষ্টা করেছি ব্যস্ত থাকার ওই সময়। আমার মনে হয় যে আমার বাবা মা খুবই পজিটিভ মেন্টালিটির, দুইজনকে আমি পেয়েছি যাদেরকে সবচেয়ে কাছে, যেহেতু পুরো পরিবার ঢাকায় থাকতো, আমার বাবা মার সঙ্গে আমি থাকতাম, আমার একটাই ভাই। তো আমরা খুবই ছোট পরিবার, মানে 4টা মানুষ, আমরা অনেক বছর পর্যন্ত একসাথে থেকেছি। সো আমার বাবা মায়ের ওই পজিটিভিটি একটা ছিল যে সব কিছু করার স্বাধীনতা ছিল, সব কিছু বলতে ছবি আঁকতে পারছি, বই পড়তে পারছি, ঘুরে বেড়াতে পারছি। আবার স্বাধীনতা বেশি ছিল দেখেই নিজের কাছে এক ধরনের দায়বদ্ধতা, যে এমন আমাকে তো অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি এমন কিছু করবো না যাতে বাবা মা কষ্ট পায়। তো সেইভাবে কিছু হয়ে উঠতে আমি কখনো চেষ্টা করি নাই, কিন্তু আমি নিজেকে কখনো নিজের সাথে নিজে ফেস করতে পারবো না, নিজেকে নিজের কাছে লুকাতে হবে, বা কোনো এক সময় ওই ঘটনাটা মনে পড়লে লজ্জা পাবো, এই ব্যাপারে আমার ধারণা আমি ছোটোবেলা থেকে খুব কনসার্ন ছিলাম। যার জন্য ফ্রেন্ডরা যখন ড্রাগ করতো, ফ্রেন্ডরা যখন স্মোক করতো, আই ওয়াজ ভেরি কেয়ারফুল যে আমি কখনো এটাতে যাবো না, এখনও পর্যন্ত যাই নাই। এটা খারাপ বা ভালো অর্থে না, আমার মনে হচ্ছে যে আমার মা যদি পছন্দ না করেন, বাবা যদি পছন্দ না করেন, দেয়ার ইজ এ রিজন। সব ব্যাখ্যা আমার জীবনে দরকার নাই। আমি কিন্তু বিশ্বাস করতে ভালোবাসি। আমার মনে হয় যে অনেক মানুষ বলে এটা বিশ্বাস করি না, ওটা বিশ্বাস করি না। আমার মনে হয় যখনই আপনি কিছু বিশ্বাস করবেন না, তখন আপনি সাথে সাথে ওই চ্যাপ্টারটাকে বন্ধ করে দিলেন, একটা বই বন্ধ করে দেওয়ার মতো। অনেকে বলে আমি ভূতে বিশ্বাস করি না।
আমি বলি আমি সব বিশ্বাস করি। বিষয়টা বিশ্বাসের গল্প থেকে তখন আপনি বেরিয়ে যাবেন। সব তো আর বিশ্বাস করা যায় না। আমি যদি 4টা ধর্মই বিশ্বাস করি, তার মানে কি আসলে? তার মানে এটাকে আমি বিশ্বাস হিসেবে দেখছি না, এটাকে আমি একটা জার্নি হিসেবে দেখছি, বা আমার একটা কিউরিয়াসিটি জায়গা থেকে দেখছি। তো আমি বিশ্বাস করতে চাই যে আমি যা করছি সেটার আমি বুঝে করছি। আমি আমার কাছে প্রস্তুতি মানে আমি কনসার্ন বা আমি সেন্সে আছি। আমি সেন্সলেস হয়ে যেতে পছন্দ করি না। যে আমি একটা কাজ করলাম, আমাকে কেউ জিজ্ঞেস করলো কেন করলাম, বললাম জানি না কেন করলাম। জানি না বলতে চাই না। আমার কাছে মনে হয় যে আমি যা করি আমি জানতে চাই। এইটাই। প্রচুর বই পড়তাম, এখনও পড়ি, আমি প্রচুর বই পড়ি। আমার কাছে যদি কেউ বলে আমার জীবনে কোনো রিগ্রেট করার মতো কিছু আছে, আমি বলবো নাথিং। কিছু জিনিস আছে আমার, যেমন মনে হয় যে আই ওয়াজ ভেরি বিজি আমি যখন একদম টিনেজ জীবনে, কারণ তখন ফুল টাইম কাজ করতাম পত্রিকা, টেলিভিশনে, তারপরে তো রেডিও জকি পুরো দমে। তো আব্বা আম্মাকে অনেক কম সময় দিতাম, বন্ধুদেরকে কম সময় দিতাম, এত বেশি কাজ করতাম। আমাকে সবাই ওয়ার্কহলিক বলতো, এবং আমার মনে আছে যে আমার আশেপাশে সবার অভিযোগ ছিল আমি তাদেরকে সময় দিই না। তো সেইটা আমি কমিয়েছি। কারণ আমার মনে হয় যে আমি কাজে ডুবে যাই, আর ওই যে বলে আমি প্রেজেন্টে থাকতে পছন্দ করি। তো আমার সামনে যে কোনো কাজ, আমার কাছে মনে হয় যে আমি কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিই। ধরেন কেউ একজন আমাকে বললো যে তুমি কি বিরিয়ানি রান্না করতে পারো, আমার মনে হয় ও মাই গড, এটা তো আমি পারি। আর না পারলেও আমি ওটাকে নিয়ে নিব কাজটাকে, যে আমি এখন করতে পারবো। সো ওইটা একটা ফেস হয়তো গেছে কি, কারণ অনেক বেশি কিউরিয়াসিটি ওই সময় মানুষের থাকে, আমারও ছিল। তো আমি তখন রেডিও বাংলাদেশে নতুন আসছে, ভেরি ট্রেন্ডি, রেডিও জকি হিসেবে কাজ শুরু করেছি, বা তার আগে আবৃত্তি করতাম, থিয়েটারে কাজ করতাম। সো যখন যেটা ভালো লাগতো তখন সেটা করছি। পত্রিকায় 2টা বড় জাতীয় দৈনিকে কাজ করেছি, টেলিভিশনে কাজ করেছি লম্বা সময়, অ্যাড এজেন্সিতে কাজ করেছি, মূলত লেখালেখির কাজ এগুলি। তো সেইটার একটা কারণ যে কাজে এত বেশি আবার লেখাপড়া করতে হবে, আবার আব্বা আম্মা ভালো রেজাল্ট না করলে কাজ করতে দিবে না। তো আমার মনে হতো তাদের জন্য তো পড়াশোনা করছি, কিন্তু তাদের জন্য পড়াশোনা করতে যে তাদের সাথে আমার, এটা আমি ফিল করি পার্সোনালি যে আরও টাইম দিতে পারতাম। যদিও কেউ এখন পর্যন্ত অভিযোগ এইখানে এসে এখন আর করছে না, কিন্তু তখন আমার মনে হতো সবাই বলতো যে আমরা আড্ডা দিচ্ছি তোকে পাই না, বা শুক্রবারেও তোর সকাল থেকে রাত পর্যন্ত কাজ। আমার মনে হচ্ছে হার্ডলি আমি ব্রেক নিতাম, সপ্তাহে 7 দিন অফিস করতাম। এবং এমনও হয়েছে যে আমার টেলিভিশন চ্যানেল বা পত্রিকা চ্যানেল থেকে আমার বস বলছে যে তুমি বাসায় যাও না কেন, 16 ঘন্টা কোনো মানুষ অফিস করে নাকি। তো এখন ওটা যেটা হচ্ছে কিছুটা ম্যানেজেবল হয়েছে, বোঝাপড়ার জায়গায় ওইটাই। আমি নিজেকে নিয়ে বিব্রত হতে পছন্দ করি না নিজের কাছে। আমার অন্য মানুষের সাথে বোঝাপড়া কম, নিজের সাথে নিজের এক্সপেকটেশন ইজ ভেরি হাই। একা লাগে না আমার, খুব কম। আমার কাছে মনে হয় যে মানুষের সাথে আড্ডা দেওয়া, মানুষের সাথে মেশাটাকে আমি উৎসবের মতো করে করি। উৎসব যেমন প্রতিদিন হয় না, কারণ আমি যেহেতু প্রচুর অ্যাটেনশন দিতে পছন্দ করি এবং পেতে পছন্দ করি। অ্যাটেনশন শব্দটা হয়তো জানি না নেগেটিভ শোনাচ্ছে কিনা, মানে আমি একটা মানুষ আমার সঙ্গে দেখা করছে, আমার কাছে মনে হয় পৃথিবীতে এই মুহূর্তে এই ঘটনাটা তো নাও ঘটতে পারতো, এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের সাথে দেখা হওয়া। তো যেহেতু এই বিষয়টাকে আমি এত গুরুত্ব দিয়ে দেখি, সেই জন্য এটা আমার পক্ষে দীর্ঘ সময় করা সম্ভব না। কারণ আপনি 8 ঘন্টা 10 ঘন্টা একটা মানুষকে যদি সময় দেন, বা একাধিক মানুষকে সময় দেন, আপনার ডেইলি লাইফের তো কিছু নির্ধারিত কাজ থাকে। তো সেই জন্য আমি ওই ঘটনাটাকে উৎসবের মতো করে দেখতে চাই। আর সেই ঘটনাটা যেহেতু স্পেশাল, বাকি সময় তো আমাকে একা থাকতেই হবে, কারণ আমি কাজ করি। আর এমনিতেও আমার মনে হয় যে আমার মনের জগৎটা বড়। হয়তো হতে পারে আমি ছোটোবেলায় যেহেতু একা বড় হয়েছি লম্বা সময়, সেটা হতে পারে, বা খুব ছোটোবেলায় হাতে বই ধরিয়ে দেওয়ার কারণে যারা বই পড়ে আমার মনে হয় তারা তারা এনজয় করে একা থাকাটা। কারণ বইটা পড়তে গেলে আপনাকে আগে একা হতে হবে, তখন চরিত্রগুলির সাথে আপনার দেখা হবে। আর আপনি যদি সারাদিন মানুষের সাথে থাকেন, কারোর সাথে আপনার দেখা হওয়ার সুযোগ নেই, চরিত্রের সাথে দেখা হওয়ার। কল্পনার জগৎ বলে জগৎটা আসলে আমার মনে হয় ধাক্কা খায়, আসে আর ফেরত যায়। সো আমার ধারণা আমার মনের জগৎ বড়। তো সেই জন্য আমি চেষ্টা করি মিনিমাম 12 থেকে 14 ঘন্টা একা কাটাতে। সেটা ছবি আঁকি, বসে থাকি, আমার কাছে বসে থাকাটাও মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমি লিখি অনেক, প্রচুর লিখি। আর আমার মনে হয় যে যখন ফ্লো অফ থটস হতে থাকে তখন আমি লিখি, তখন আমার মনে হয় ব্রেন এলোমেলো হচ্ছে, তখন আই নিড টু রাইট। সো আমি লিখি অনেক, এবং চেষ্টা করি যে নিজের সাথে কথা বলা ঠিক না, আমার মনে হয় যে আমি ক্লিয়ার হতে চাওয়ার একটা টেন্ডেন্সি আছে, যে আমি যা চিন্তা করছি সেটা আসলে কি চিন্তা করছি। সো লিখে ফেললে আমার জন্য গোছানো ইজি হয়। যখন একটা চিন্তাকে আপনি কোথাও নিতে পারবেন না, তখন ওই চিন্তাটা বারবার ঘুরতে থাকে। তো আমার মনে হয় আই নিড টু রিলিজ। একটা চিন্তা নিয়ে আমি 7 দিন কেন কাটাচ্ছি। যেমন আমি ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করলাম সেদিন,
যে গত এই যে স্কুলের ঘটনাটা ঘটলো, বা দেখবেন হঠাৎ হঠাৎ আমাদের দেশে কয়েক মাস পর পর বড় একটা দুর্ঘটনা ঘটে, তো আমি দেখলাম যে এই ধরনের ঘটনা যখন ঘটে, হঠাৎ আমি খেয়াল করলাম যে ওই সময় যে আমি জুয়েলারিগুলো ডিজাইন করেছি সেগুলি খুবই কমপ্লেক্স। তো তখন আমি ফাইনালি, আপনিও আমার পেজে গেলে দেখবেন যে লাস্ট 2 মাসে প্রচুর কালারের মিক্সিং, মিক্সড মিডিয়া, মিক্সড ডিজাইন, স্টোনের সাথে পার্লের সাথে মেটালের সাথে ব্রাস, অমুক তমুক হেনা তেন। তো আমার তখন মনে হলো যে এইটা আসলে মাথা থেকে তখন ওইভাবেই, তার মানে আমার মাথাটাও তখন খুব জটিলভাবে প্রসেস করছে পুরো বিষয়টা, সেই জন্য ডিজাইনটা এরকম। আবার কখনো কখনো ধরেন যেমন আমার একটা সিলেট নিয়ে সিরিজ আছে, সিলেট আমি যতবার গেছি ততবারই বৃষ্টির সময়, তো সিলেটের সাথে সামহাও আমার সবুজ, যেহেতু আমি খুব নেচার ভালো লাগে আমার, তো সিলেটে আমি একটা জুয়েলারি সিরিজ করি। সিলেটে 3-4 বার যাওয়ার পর আমার মনে হলো যে আমি যেহেতু ছবি তুলে দেখলাম যে ওইখান থেকে 7-8টা ডিজাইন বের হয়ে আসছে। পরে আমি ওই সব জায়গায় যেয়ে আবার ওই গয়না শ্যুট করেছি। যেমন সাতছড়িতে যে ফরেস্টে যখন ঢুকলাম, আমার তখন মনে হলো যে ওইটার যে আলো ছায়া সেটা খুব ডিফারেন্ট অন্য রিজার্ভ ফরেস্ট বা অন্য ফরেস্টের তুলনায়, কারণ ওখানে অনেক গাছ আছে যেটা মিক্সড হয়ে আছে। সো যে ছায়াটা পড়ে 7-8টা পাতার ছায়া একসাথে পড়ে, বা নিচে যে পাটা যখন আপনি রাখবেন আপনি দেখবেন যে একটা অদ্ভুত একটা প্যালেট, একটু ইয়েলো, একটু গ্রিন, একটু মাস্টার্ড ইয়েলো, সো অনেক ধরনের কম্বিনেশন। পরের বার আমি ওখানে যে ওইটা দেখে যে গয়নাটা বানিয়েছি সেটা নিয়ে আবার ওখানে ছবি তুলেছি। সো সিলেটের গয়নার সময় গয়নাগুলি সরল, তখন আমি মিলাতে শুরু করলাম গত মাসে, যখন এটা রিয়েলাইজ করলাম, দেখলাম যে ওই সময় আমার ব্রেইন খুব শান্ত ছিল এবং খুব শান্তিতে ছিলাম, হয়তো কোনো ধরনের এক্সট্রা কিছু ছিল না। যেটা হয় যে আমরা শহরে থাকি, শহরে জন্মেছি, এবং আমার মনে হয় যারা আমরা একটু মানুষের সাথে চলতে চাই, মানুষ হওয়ার চেষ্টা করি, আমাদের তো এগুলো ধাক্কা লাগে, খারাপ লাগে। ওই খারাপ লাগা যাবে কোথায়? খারাপ লাগা আসলে তো সহজে যায় না, খারাপ লাগাটা আসে। এখন যাওয়াটাকে যদি নিজের পজিটিভিটি দিয়ে রিলিজ করা যায় তখন হয়তো জিনিসটা ভালো হয়। আমার মনে হয় যে মানুষের মধ্যে পার্থক্যটা আমি যেভাবে দেখি, ধরেন একই ঘটনা আপনি যদি সেটা ইতিবাচকভাবে দেখার চেষ্টা করেন, বা আপনার পার্সপেক্টিভটা কি, সেইভাবে কিন্তু আপনি আপনার জীবনটা তৈরি হবে। তো আমি যে কোনো ঘটনাকে চেষ্টা করি, ধরেন এমনও হয়েছে যে খুব কঠিন দিন, সারাদিন গেছে, অনেক বেশি স্ট্রেসড, মানুষ কিন্তু ওভার স্ট্রেসড হয়ে গেলে ঘুমাতে পারে না। তো আমি যখন ঘুমাতে পারি না, বেশিরভাগ দিন রাতের বেলা আমি হালুয়া বা ফিরনি, হয়তো 5 লিটার দুধ জাল দিয়ে একটা ফিরনি বানাচ্ছি। সো এখন আমার বন্ধুরা জানে যে আমি যখনই একটা বড় হাঁড়ি চুলায় দিলাম, তার মানে আমার মেজাজ খারাপ, অথবা মানে সারাদিন হয়তো খুব অদ্ভুত গেছে। ওইটা আমার মনে হয় যে ঠিক আছে, খুব কঠিন দিন গেছে, মানে খুব একটা স্পাইসি দিন গেছে, ফুল অফ স্পাইসেস, তো আমার মনে হয় রাতে আমি একটা মিঠা বানাই, এবং এটা আমি বানাই এবং ফ্রিজে রেখে ঘুমাই, সকালে উঠলে মেবি জীবনটা অন্যভাবে হতে পারে। তো আমার মনে হয় এটা আসলে ওই যে বললাম, বিশ্বাস, নিজে যদি বিশ্বাস করি যে আই এম ফাইন, মেবি আই উইল বি ফাইন। মানুষকে ভয় পাই না, কিন্তু মানুষের সাথে সবসময় কাটাতে চাই না। তো আমি সবসময় মানুষকে ডিল করতে চাই না। আমার মনে হয় যে মানুষ সবচেয়ে এনার্জেটিক, এবং মানুষের এনার্জি মানুষের ট্রান্সফার হতে থাকে প্রতি মিনিটে। তো আমি কার এনার্জি নিচ্ছি বা আমার এনার্জি কাকে দিচ্ছি, এইটা সারাক্ষণ সচেতন থাকার থেকে মাঝে মাঝে কিছু মানুষকে ডিল না করা ভালো। কিন্তু ভয় পাই শব্দটা, কিছুকে বোধহয় ভয় পাই না, খুব বেশি ভয় পাই না, ভয়টা আমার কম। আমার মনে হয় যে কোনো কিছুর জন্য আমি সবার আগে আমি আম্মাকে ভাবি, এবং আমার পুরো জীবনকে যদি আমি বলি যে পুরো জীবন এক সাইডে, আরেক দিকে কে দিলে আমার মা। অনেকেই বলে তোমার সন্তান তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার মনে হয় আমার মা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমার মা এখনও আমার সন্তানকেও খেয়াল করে, আমাকেও খেয়াল করে। আমার মনে হয় আমার সন্তান এবং আমার দুজনেরই একটাই মা। আমার মনে হয় যে এটার কারণ হচ্ছে যে আমি কারো অধীনস্থ হব না আর্থিকভাবে বা সিদ্ধান্তের জায়গায়, এইটা আমি অনেক শুরুতেই বুঝে গেছি, এবং সিদ্ধান্তটা আমি নিয়েছি যে মানুষের সঙ্গে আমার এক ধরনের ইমোশনাল দায়বদ্ধ থাকতে পারে, কমিটমেন্টের জায়গা থাকতে পারে। যেমন আমি আমার মাকে জবাবদিহি করতে ভালোবাসি, আমি রাত 10টা-11টার মধ্যে বাড়ি ফিরতে পছন্দ করি, আমি সারা রাত বাইরে পার্টি করার মানুষ না। আমার মনে হয় যে আমার মা অপেক্ষা করছে, আমার মা আর আমি কিন্তু একসাথে থাকিও না, কিন্তু আমার মনে হয় যে আমার মা যে আমাকে ফোন করে যে শৈলী তুমি কই, এটা আমি চাই। তো এই জায়গায় আমি দায়বদ্ধ থাকতে চাই। কিন্তু ধরেন আমি আসলে কি দিয়ে ভাত খাবো, আমি মাসের ইনকাম কত করছি বা কত করব, বা আমি এই মুহূর্তে 9টা 5-এ কেউ আমাকে বললো কোথায় যাব,
এগুলি আমি চাই না। আমাকে যে কোনো কিছু করানো সম্ভব, কিন্তু আমাকে প্রপার যুক্তি দিতে হবে। আমাকে যদি কেউ বলে যে এখন সত্যিকার অর্থে কারো বিপদ হয়েছে, আমি যাব। কিন্তু কেউ বললো যে চিল করতে যাচ্ছি, সো আমি হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজ করছি, আমি যাবো না। আমার মনে হয় আমার বন্ধুর সংখ্যা খুবই কম, এবং আমি বিভিন্ন ফেসে বন্ধু হারিয়েছি জীবনের বিভিন্ন ধাপে ধাপে। আমার মনে আছে কলেজের বন্ধু বিশ্ববিদ্যালয়ে এসে চলে গেল, স্কুলের বন্ধু কলেজে এসে চলে গেল। আর যেহেতু আমি খুব কেরিয়ার ওরিয়েন্টেড সবসময় ছিলাম, আমাকে কিছু না কিছু করতে হবে, তো আমার মনে হয় যে কোনো সম্পর্কতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেস্টি। সৎ থাকা খুব জরুরি। তখন একটা বাজে কথা বললেও, বাজে ব্যবহার করলেও মানুষটা বোঝে যে অনেস্ট। সো আমার মনে হয় সৎ থাকতে হয়, আর সময় দিতে হয়, ঠিক সময় দিতে হয়। সময় বলতে যখন তার সময় দরকার তখন তাকে সময় দিতে হয়, যে কোনো সম্পর্কে। সেটা বন্ধু বলেন, মা বলেন, প্রেমিক প্রেমিকা বলেন। আমার মনে হয় সময়, এখন আমরা বলি কি আমরা সময় দিচ্ছি, কিন্তু আমি হয়তো তখনই সময় দিচ্ছি যখন আমার সময় আছে, কিন্তু যখন সময় দরকার তখন সময়টা দিচ্ছি কিনা। তো এইটা বুঝতে আমার মনে হয় যে আমাদের অনেক সময় লাগে, ততদিন আমরা অনেক বন্ধু হারাই। তো এইটা আমি মনে করি। আমি ঠিক জানি না বন্ধু আসলে কিভাবে হয়, তবে আমি বিশ্বাস করি বন্ধু বানানো যায় না, বন্ধু থাকে, বন্ধুদের সাথে আমাদের দেখা হয়। অনেকেই আমাকে প্রশ্ন করে যে কে আপনার বন্ধু, বা ফেসবুকে তো রেগুলার আসে সবারই জীবনে, বন্ধু হতে পারি কি, বা আমি আপনার বন্ধু হতে চাই। তখন আমার মনে হয় যে ও যে আমার কাছে অনুমতি চাচ্ছে, আমি কি জানি ও আমার বন্ধু হতে পারে কি না পারে। এটা তো আমার হাতে নাই, তার হাতে নাই। তো আমার মনে হয় যে বন্ধু পৃথিবীতে তৈরি হয়ে আসে, কে কার বন্ধু হবে শুধু যেদিন দেখা হয় সেদিন আমরা ফিল করি যে আরে আমার বন্ধু, বা আরে ওর সাথে তো আমার মিলে যাচ্ছে, তো সে আমার বন্ধু। সো বন্ধু বানানো যায় বলে আমি মনে করি না, বন্ধু বানানো যায় না। যেমন এই জন্য আমি বিশ্বাস করি সবসময় যে জীবনের বিভিন্ন লেয়ারে আমার আসলে অনেক বন্ধুর সাথে আমার দেখা হবে, এবং এইটা হয়তো একটা, আমার মনে হয় যে এইটা একটা আশাও মানুষের জীবনে। যখন আপনার মনে হবে যে, অনেকেই বলে একা লাগে, তো আমার কাছে যখনই মনে হয় টাফ টাইম যাচ্ছে, আমার মনে হয় যে কারোর সাথে আমার দেখা হবে এবং সে আমার বন্ধু, বা সে আমাকে ফিল করাবে যে আমি একটা গুরুত্বপূর্ণ মানুষ। আমার মনে হয় যে যেই মানুষ আরেকটা মানুষকে গুরুত্বপূর্ণ ফিল করাতে পারে, সে আসলে বন্ধু কোনো এক জায়গায়। কারণ আমরা তো দেখবেন যে কখন আমাদের ভালো লাগে না, যখন আমরা গুরুত্বহীন মনে করি নিজেকে, বা গুরুত্ব পাই না কোথাও গেলে, অথবা আমার মন মতো কিছু হচ্ছে না। তো এইগুলি যে সলভ করে সেই মানুষটা বন্ধু। আমার মনে হয় মায়া থাকতে চাই। আমার মনে হয় আমার কাছে মায়া জিনিসটা ভালোবাসার থেকে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে ভালোবাসা বা প্রেম, রোম্যান্স, এগুলি হয়তো একটা ক্ষণস্থায়ী জিনিস, কিন্তু আমার মনে হয় মায়া কোনো দিন শেষ হয় না। যেই মায়ার জন্য মায়ের সাথে সন্তানের সাথে অন্য কারো মানে সম্পর্কগুলি মায়ায় টিকে থাকে। এবং আমার মনে হয় যে আমি যখন মায়াহীন অনুভূতি হয়, তখন আসলে আপনি যে জিজ্ঞেস করলেন একা লাগে কখন, আমার হঠাৎ যখন মনে হয় যে কেউ মায়া করছে না, কেউ খেয়াল করছে না, তখন আমার একা লাগে। তো মায়াটা ঠিক এমন মায়ের কাঁথার মতো, ধরেন দোকানের কাঁথা যেমন আরাম লাগে না, মায়া হচ্ছে খুব আপন। মায়াটা ঠিক মিশে যায়, মায়াটা ব্রিথ করার মতো, অক্সিজেনের মতো লাগে আমার কাছে। প্রেম আসলে এমন, মানে আমার কাছে মনে হয় প্রেমের অনেক হয়তো ফর্ম আছে, অনেকে বলবে। আমার মনে হয় প্রেম সেটাই, বা প্রেমের অনুভূতিটা যখন অনুভূত হবে, আমার মনে হয় ওইটা হচ্ছে যে আপনি আপনাকে বদলাবেন না, বা বদলাতে হবে না। যেখানে গেলে আপনি আপনার মতো থাকতে পারবেন, সেইটা কখনো কমফোর্ট। প্রেম বিভিন্নভাবে আমার মনে হয় যে জীবনে আসতে থাকে। ধরেন আমি যখন গয়না বানাই, গয়নার সাথে আমার একটা প্রেম আছে, কিন্তু গয়না তো মানুষ না, সে তো আমার সাথে বিকালবেলা কফি শপে যেতে পারে না। কিন্তু গয়নাটা আমাকে আমার ইচ্ছাটাকে শোনে, বা আমার ইচ্ছাটাকে আমি পেশ করতে পারি গয়নার মাধ্যমে। এবং আমার ভালো লাগা, আমার শখ, আমার জেদ, আমার রাগ, আমার চাওয়া, আমার মোটামুটি সকল রকম অনুভূতিকে প্রকাশ করে মানুষের কাছে যদি পৌঁছাই আমি, সেইটা হয়তো মাধ্যমটা গয়না। তাহলে গয়নার সাথে আমি মনে করি আমার প্রেম আছে। আমি যখন নেচারের কাছে যাই, আমার মনে হয় যে নেচারের সাথে আমার প্রেম আছে, কারণ নেচার আমাকে ধাক্কা দেয় না, আমাকে হার্ট করে না। নেচার আমাকে ওয়েলকাম করে, বৃষ্টি দিয়ে হোক, হাওয়া দিয়ে হোক, এবং কখনো কখনো কিচ্ছু না দিয়ে হোক। আমরা কখনো ওভারডু করি, নেচার কিন্তু ওভারডু করে না। যে আপনি গেলেন, অনেক ফুল মাথার মধ্যে পড়তে শুরু করলো, আপনি হয়তো তখন ফুল মাথায় নেওয়ার মুডে নাই। নেচার কিন্তু আপনাকে কখনো ওভার পাওয়ার করার চেষ্টা করে না। নেচার এত সাটলভাবে আছে, আমরা খেয়ালই করি না। কিন্তু উইদাউট নেচার পৃথিবীতে তো কিছুই নেই।
সো প্রেম আমার মনে হয় বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় আসে, কিন্তু প্রেম যখন আমাকে আরাম দিবে, আমাকে কমফোর্ট দিবে, তার মানে আমাকে বদলাতে চাচ্ছে না, সেইটা আমার কাছে মনে হয় প্রেম। এবং সেটা যদি মানুষে মানুষে বলেন, আমি সেটাই খেয়াল করার চেষ্টা করি, বা সেটাই আমি পেলাম কি না বুঝতে চেষ্টা করি। আমার কাছে মনে হয় জন্ম বা জীবনটা সবচেয়ে স্পেশাল আমার কাছে, সবচেয়ে ক্ষণস্থায়ী বা সবচেয়ে ছোট। এইটাকে যত কালারফুল করা যায়। তো আমি যেটা বিশ্বাস করি বলি, আমার মনে হয় যে একটা মানুষকে যখন পেতে চাই তখন তাকে তার মতো করে পেতে চেষ্টা করি, তারপরে যখন পেয়ে যাই তারপরে আমি আমার মতো করে পেতে চেষ্টা করি। এক্সপেকটেশন যখনই আমি আমার মতো করে পেতে চাই তখন আমি শর্ত দিতে চেষ্টা করি যে আমাকে তো 2 ঘন্টা কেন সময় দিচ্ছে না, এখন আমি ফ্রি কেন আসলো না, আমাকে কেন এটা দিল না, আমাকে কেন, তখন আমি কেন্দ্রিক হয়ে যাই, তখন নিজেকে সেন্টারে রেখে ভাবছি। কিন্তু প্রেম তো আসলে নিজেকে সেন্টারে রেখে ভাবা না, প্রেম হচ্ছে সেই মানুষটাকে গুরুত্ব দেওয়া, সেই মানুষটাকে তার মতো থাকতে দেওয়া, সেই মানুষটার মতো করেই তাকে ভালোবাসতে চেষ্টা করা। এবং এই যে দড়ি বেঁধে ভালোবাসা, এইটাতে আমার ভীতি আছে। আমার মনে হয় যে এটা যদি আমার সাথে কেউ করে আমার দমবন্ধ লাগবে, যে কারোর সাথে করলে দমবন্ধ লাগবে। আমরা একটা সাফোকেটিং সিচুয়েশন তৈরি করি তখন সম্পর্কটা মরে যায়। আর সব কিছুর কিন্তু যত্ন লাগে। অনেক প্রেমে, যেই প্রেম আপনি বলছেন মানুষে মানুষে, তরুণী তরুণীতে, আমার মনে হয় সেই প্রেমে একটা এককালীন ইনভেস্টমেন্টের মতো, যে প্রেমটা যতক্ষণ না হয় ততক্ষণই রেস্তোরাঁয় যাব, ততক্ষণই শাড়ি কিনে দিব, ততক্ষণই তার পাঞ্জাবিটার প্রশংসা করব, কিন্তু যখন পেয়ে গেলাম তখন আই এম ডান, এবং এরপরে আমরা অন্য কাজে মন দিচ্ছি। কিন্তু এটা তো প্রত্যেক দিন যত্ন করার মতো। ধরেন একটা বাড়িতে যেমন প্রতিদিন ঘর পরিষ্কার করতে হয়, এটা কিন্তু এভরিডে। এখন কারো যদি মনে হয় যে যেদিন ময়লায় আর বসতে পারবো না ওই দিন করবো, সেদিন তো ওই ঘরে আর থাকা যাবে না, ঘর থেকে বের হয়ে যেতে হবে। বা যখন খিদা লাগার পরে মৃত্যুসজ্জায় চলে যাব তখন খাবো, এটা তো হয় না। তো সব কিছুর একটা রুটিন কাজ আছে, এবং ওইটাই ওই জিনিসটাকে গ্রো করতে হেল্প করে। আমার মনে হয় যে সম্পর্কের যত্ন জরুরি, নতুনত্ব রাখার জন্য, নতুনভাবে আবিষ্কার করা, নিজের সম্পর্কটাকে প্রত্যেকদিন আলাদাভাবে দেখার চেষ্টা করা, সেটার জন্য আলাদা সময় বের করা। আমার মনে হয় এটার অভাবে ছুটে যায়। অপ্রাপ্তি নিয়ে ভাবি না, খুব কম। অপ্রাপ্তি যখন কখনো সামনে এসে একদম ধাক্কাধাক্কি করে তখন তো বাধ্য হতে হয়। আর আমার কাছে মনে হয় অপ্রাপ্তি বলে কিছু নাই। কারণ ধরেন একটা প্রশ্ন, আমরা যারা এন্টারপ্রেনার বলি বা আমরা যারা কাজ করি স্পেশালি ক্রিয়েটিভ সেক্টরে, একটা কমন প্রশ্ন আসে যে আপনার স্ট্রাগল কি। তো আমার কাছে মনে হয় যে স্ট্রাগলকে যখন আলাদা করে ফেলবো তখন এটা ভয়ঙ্কর স্ট্রাগল মনে হবে। এখন আমি যখন বাসা থেকে বের হব, আমি চিন্তা করলাম যে, আমি বললাম যে আমি বাজারে যেতে গেলাম একটা নারী হিসেবে, তো আমার মনে হয় যে একটা পুরুষ আসলে কীভাবে স্ট্রাগল করছে আমি তো জানি না। কারণ আমি তো কখনো পুরুষের জন্মর গল্পটা মনোযোগ দিয়ে নিজেকে নিরপেক্ষ জায়গায় এনে কি শুনতে চেষ্টা করেছি কিনা। তো আমার কাছে প্রাপ্তি আর অপ্রাপ্তি এভাবে না বলে বরং এভাবে বলতে পারি যে আমি অনেক মানবিক হতে চেয়েছি সবসময়, সেই চেষ্টাটা করি। আমি যতক্ষণ ভালো কাজ করি ততক্ষণ আমার কাছে মনে হয় যে এইটা আমার প্রাপ্তি, যে আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছি। আমার এই চেষ্টাটাকে আমার প্রাপ্তি মনে হয়, যে আমি সবসময় চেষ্টা করতে চাই। আমি খুব সহজে হার মানি না কোনো জিনিসে। হয়তো অনেকেই গিভ আপ করবে ওই জায়গায়, অনেকেই চিন্তা করবে আচ্ছা না করলেই কি যায় আসে, বা এটা পাওয়ারই কি দরকার, সেইটা খুব সহজে আমি ছাড়ি না। আমার সেটা সম্পর্কের জায়গা বলেন, সেটা দায়িত্বের জায়গা বলেন, সেটা যে কোনো ছোট্ট সাধারণ কাজ, হয়তো আমার শরীর খারাপ লাগছে কিন্তু আমি রুটিন করে প্রতিদিন সকালে উঠে 2 ঘন্টা কিন্তু আমার গয়নার টেবিলে বসি। এটা আমার একদম রিচুয়ালের মতো। যত শরীর খারাপ থাকুক আমি জানি আমি কাজটা করতে পারবো না, কিন্তু আমি টেবিলে বসি। আমার মনে হয় যে এটা যেদিন আমি বাদ দিব সেদিন হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারে, বা আমি আজকে না বসলে আমি অন্য কিছু চিন্তা করতে পারি। এবং আমি যেহেতু গয়নাটাকে ভালোবাসি এবং গয়নাটাও আমাকে সমান পরিমাণ ভালোবাসা কিন্তু আমার কাছে মনে হয় সমানে ভালোবাসার বিনিময়ে আমি ভালোবাসাই চাই, একদম সমানে সমান। মানে এখানে রাজার সাথে চাকরের কি হচ্ছে, গল্পটা এরকম না। গল্পটা দুইটা মানুষের, বা আমার গয়না এবং আমি গয়না অনেক বানাচ্ছি তা না, গয়নাও আমাকে বানাচ্ছে। তো আমি ওইভাবে মনে করি যে প্রাপ্তি হচ্ছে ওইটা, যে আমার অসম্ভব চেষ্টা শক্তি আছে আমার, ওইটা আমি মনে করি যে এইটাই আমার পাওয়া, হয়তো যেখান থেকে আমি কোনোদিন গিভ আপ করি নাই। আমার কাছে সুস্মিত হচ্ছে যেমন আমার মনে হয় আমার মা হচ্ছে আমার জীবনের একটা খুঁটি, যেটা ধরে আমি দাঁড়িয়ে আছি। আর সুস্মিত হচ্ছে আমার গোল। আমার প্রত্যেক দিন মনে হয় যে সুস্মিতের কাছে যেতে হবে। তো সেইটার জন্য আমি অনেক প্ল্যান করতে চাই, অনেক কিছু করি না,
তো আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনার বাচ্চা দুষ্টামি করে না? তো আমি সবসময় বলি যে খেয়াল করে দেখলাম যে আসলে আমিই দুষ্টামি করি। আমার বাচ্চা অনেক শান্ত এবং সে অনেক কেয়ারিং, সে অনেক সাপোর্টিভ। এবং যেটা হচ্ছে, যেহেতু আমি সিঙ্গেল প্যারেন্ট এবং আমার বাচ্চাকে আমি একা বড় করি, তো খুব শুরুতে মনে হতো যে এত ছোট, স্বাভাবিক আপনি যখন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন আপনার একটু দিশেহারা লাগবে যে আমি কি করব। তো আমার মনে আছে তখন আমি একজন শিক্ষক, আমার শিক্ষকের মতোই উনি, তো অনেক বয়স্ক মানুষ, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি কি করব, আমি কি ওর মা হব নাকি ওর বাবা হব, না আমি কিভাবে এটা, কারণ আমার কাছে খুব লাগছে আমি ছোটোবেলা থেকে আমার বাবা মা দুজনকে পেয়েছি, একটা মানে পিকচার পারফেক্ট, এক ভাই এক বোন, একটা বাবা মা, সুন্দর গোছানো বাংলো বাড়িতে থাকতাম। তো সেইখান থেকে যখন নিজে একটা অন্য লাইফস্টাইল চেষ্টা করতে শুরু করলাম, তো তখন উনি আমাকে বললেন যে আপনি বন্ধু হয়ে যান, সবচেয়ে সহজ, তাহলে ওর জন্যও সহজ। ও একবার তাহলে ও বাবাকেও মিট করতে পারবে, মাকেও মিট করতে পারবে, বন্ধুকেও মিট করতে পারবে, এবং ওর জন্য ডিসিশন সহজ হবে যে কখন কোন সম্পর্কে আপনার সাথে ও আসা যাওয়া করবে। তো সুস্মিতা আসলে আমার বন্ধু, এবং আমার যেটা মনে হয় যে আমি খুবই ব্লেসড যে সুস্মিতা আমার লাইফে আছে, যার জন্য ধরেন আমি খুব সহজে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি যে আমি কি কাজটা করবো কিনা, আমি কাজটা করবো না কিনা, বা আমি এখন বেড়াতে যাচ্ছি তাহলে আমি ওর সাথে চলে গেলাম, আমি দেশের বাইরে যাবো তাহলে ওর সাথে চলে গেলাম, কোনো কিছু বুঝতে পারছি না, জিজ্ঞেস করি আব্বা এটা কী করবো। সো আমার মনে হয় যে আমি খুবই ব্লেসড। আর অনেকে বলে না সম্পর্কে যে পৃথিবীতে আমি তোকে নিয়ে আসছি, তুই আমার কথা শোন। আমার কাছে ঠিক উল্টাটা মনে হয় যে আমি আমার ভালো থাকার জন্য আমি আমার সন্তানকে নিয়ে আসছি, আমি একটা সন্তান চেয়েছি দেখে আসছে। সো আমার দায়িত্ব বা আমার ইচ্ছা দিয়েই আমি ওর সাথে সম্পর্কটা থাকতে চাই, সেখানে আমি ওকে চাপাতে চাই না যে আমি চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আমি চাই আমি ওকে অনেক ভালোবাসি, আমি চাই ও আমি যেভাবে মানুষকে ভালোবাসি ও আমার গল্পটা দেখে ওর মতো করে একটা মানুষ হোক। যেটা হয় যে ও যা যা করতে ভালোবাসে, ছবি আঁকতে পছন্দ করে, ও প্রচুর বই পড়ে, আমাদের কমন ইন্টারেস্ট অনেক অনেক। তাতে সুবিধা হচ্ছে আমরা একই রেস্টুরেন্টে খেতে যেতে পারি, আমাদের অসুবিধা হয় না, আমরা দুজনই সিমিলার ফুড পছন্দ করি, আমরা দুজনই ছবি আঁকি, সো আমরা রং তুলি নিয়ে রমনা পার্কে বসে ছবি আঁকতে পারি। আমরা ছোটোখাটো কিছু সে পছন্দ করে না, হয়তো সে শপিংয়ে যেতে চাবে না, বা আমি হয়তো কোনো একটা কঠিন কাজ করতে যাবে না, কিন্তু পছন্দ অপছন্দ এখনও সেভাবে তার তৈরি হয় না। ছোটো ছোটো যেগুলো ইচ্ছে বলে, আরেকজনের হার্ম না হলে সেটা আমি মনে করি যে এটুকু করতে হবে তাকে। কারণ আমরা ছোটোবেলায় মাঠ পেয়েছি, রাস্তায় যেতে পেরেছি, যা ইচ্ছা তাই করতে পেরেছি। এখন তো সেই লিমিটেশন কিছুই আমি দিতে পারছি না। এখন তার মাঝখান থেকে তার ছোটো ছোটো ইচ্ছা যদি আরেকজনের ক্ষতি না করে, সেই জায়গায় আর আমি কিছু দিচ্ছি বা নিচ্ছি এরকম জায়গায় নিজেকে নিতেই চাই না। আমার মনে হয় একটা বন্ধুর সাথে আর্গুমেন্টে যে যদি সে জিতে যায় তাহলে সে করবে। সো এটাই আমি বলি যে তুমি আমাকে যদি রাজি করাতে পারো তাহলে তুমি করতে পারো। পরে আমি যে একটা মানুষকেই সব কথা বলি এরকম মানুষ কখনো তৈরি করিনি ইচ্ছা করি। আমার মনে হয়েছে যে ওইটা হলো এক পাত্রে সব দেওয়ার মতো, এটা আসলে হয় না। বা আমিও কি আসলে কোনো একটা মানুষের সব কথা শুনতে চাইবো না, বা আমি সব কথার বিশেষজ্ঞ না, বা সব কথায় আমার আগ্রহ নাই, অনেক বিষয়ে হয়তো আমার আগ্রহ নাই। তো সেইটা হয় কথার উপরে, বিষয়টার উপরে। আর একটা জিনিস যে আমি অনেক শুনতেও খুব পছন্দ করি, সো আমি যতটা বলি তার থেকে শুনি। অনেক সময় আছে কোনো একটা কিছু সমাধান খুঁজছি, তখন আমি অনেক কথা শুনি, আমি তখন বোঝার চেষ্টা করি যে ওই ধরনের সিচুয়েশন দিয়ে কেউ গেছে কিনা, সেইটা হয়তো হাতড়ে বেড়াই কখনো কখনো, সেইটা আশেপাশের মানুষ থেকেও হাতড়ে বেড়াই, কখনো আমি ইন্টারনেটে কোনো টক দেখার চেষ্টা করি, ইউটিউবে, অথবা কোনো একটা পডকাস্ট শুনতে চেষ্টা করি। হয়তো আমি কোনো একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছি, 3-4 দিন ধরে আমি সলভ করতে পারছি না, আমি হয়তো কোথাও যাচ্ছি, আমি 2টা পডকাস্ট শুনি, এবং খুবই ম্যাজিক্যালি এরকম বেশিরভাগ সময় হয় যে আমি পেয়ে যাই একটা কিছু। কারণ তখন আমার মনে হয় যে যার কথা শুনলাম সে তো আমাকে জানে না, কিন্তু সামহাও আমি রিলেট করতে শুরু করি, কথা তার সঙ্গে কথা হয়। অনেক সময় ফিল্ম দেখতে থাকি, সিনেমা দেখতে দেখতে রিলেট করে ফেলি, এরকম বহু হয়েছে। সো আমি চেষ্টা করি সে সময় শুনতে, কম বলতে, কারণ আমার মনে হয় মানুষ যখন একটা টাফ টাইম দিয়ে যায় বা পাজল সলভ করার চেষ্টা করে, তখন সে যা বলে তার থেকে যা বলে না সেটাই হচ্ছে কথাটা। তো আমি আসলে যতই বলি, যা বলতে চাচ্ছি ওটা হয়তো বলতে পারবো না, তখন শুনতে চেষ্টা করি। খুবই সাধারণ মানুষের মতো ডিল করি, মন খারাপ লাগলে মন খারাপ করি। আমার মন খারাপ নিয়ে আলাদা কোনো কিছু করার চেষ্টা করি না, যে মন খারাপ হচ্ছে দ্রুত মন ভালো করার চেষ্টা করি না। মন খারাপ লাগলে অন্য সব অনুভূতির মতোই মন খারাপকেও একটা অনুভূতি হিসেবে ধরার চেষ্টা করি। খারাপ লাগলে খারাপ থাকি,
কষ্ট লাগলে কষ্ট পাই, চোখে পানি আসলে চোখে পানিটাকে অ্যালাউ করি, সব কিছুই করি। আমি এটার জন্য কোনো আলাদা করে কোনো কিছু করি না। আর খুব বেশিরভাগ সময় যেটা করি, কাজ করি। মানে পরে আমি খেয়াল করি যে অনেক বড় প্রোডাকশান, অনেক বড় এক্সিবিশন তখনই সম্ভব হয়েছে যখন আমি অনেক আপসেট ছিলাম, ডাউন ছিলাম। তো আমি দেখেছি বড় বড় কাজ অনেক মন খারাপের পরে হয়। তো মন খারাপের সময় ভেতরে থাকি, একটু চেষ্টা করি নিজের সঙ্গে সময় কাটানোর বেশি। আমি যোগা করি, আমি যোগা করি, যোগার সাথে ডেফিনেটলি মেডিটেশন করি, পার্ট অফ যোগা। সেভাবে যোগা মেডিটেশন করছি প্রায় তো 12 বছর, অনেক বছর। এইটা একটা। আর আমি চেষ্টা করি খুব সাধারণ খাবার খেতে। খাবার নিয়ে অনেক কিছু করি না, খাবারকে তামাশা বানাই না। আমার কাছে মনে হয় যে হেলদি শব্দটা বলতে পারি, বা সাধারণ খাবার যেটা ছোটোবেলায় আমরা দেখতাম, ধরেন সাদা ভাত, শাক, ডাল, মাছ, মানে এইটাকে খুব সতে করতে হবে, ওইটাকে খুব স্টিম করতে হবে, এইসব শব্দের ভেতরে ঢুকতে চেষ্টা করি না, সরল খাবার খেতে পছন্দ করি। তা আমার মনে হয় এটা আমার একটা সুস্থ থাকার। আমি অনেক বেশি অসুস্থ হই না, আর অসুস্থতা নিয়ে অনেক অসুস্থ হব দেখে অনেক ধরনের আয়োজন করি না। জীবনকে আমি জীবনের মতো থাকতে দেই। আমার মনে হয় এটা খুব জরুরি মনে করি আমি এখন, যে ঘরের খাবার খাওয়া এবং খাবারের সাথে যুক্ত থাকা। আমার কাছে মনে হয় আমাদের জীবনের অনেক সমস্যা হয়ই শুধুমাত্র যুক্ত না থাকার জন্য। ধরেন আপনি খাবারটা খাচ্ছেন কিন্তু আপনি রান্নার সাথে যুক্ত না, বাজারের সাথে যুক্ত না। আমি আসলে সব কিছুতে যুক্ত। আমি নিজে বাজার করি, আমি নিজে রান্না করি, আমি নিজের রান্না করা খাবার খাই, আমি আমার বন্ধুদেরকে ডেকে খাওয়াই, আমি আমার মায়ের বাড়িতে খাবার পাঠাই। কেউ অসুস্থ হলে সবার আগে খাবারটাকেই আমি মনে করি যে প্রথম আমি তার বাড়িতে যাব, খাবারটাই নিতে চাই। তো আমার কাছে মনে হয় যে যখন আপনি আপনার জীবন যাপনের সাথে পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন, তখন প্রত্যেকটা স্টেজের সাথে ভালোবাসা এবং এক ধরনের স্বচ্ছতা থাকবে। আমার মনে হয় সুস্থ থাকার আর কোনো বুদ্ধি নাই এছাড়া। মনের কথা শুনি, মনের কথা শুনতে চেষ্টা করি। আমি সবচেয়ে গুরুত্ব দিই আমার মনের কথাকে। লোকে কি বলল এইটা বাদ দিয়ে দিই বলবো না, কিন্তু লোকটাকে সেটা আগে খেয়াল করি, যে কে আমাকে বলল। যদি সে আমার জীবনে গুরুত্বপূর্ণ হয় তাহলে সে কি বলল সেইটার সম্পূর্ণটা আমি খেয়াল করি। এখন আমার মা, আমার সন্তান, আমার ভাই, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমার নিঃশ্বাসের মতো, তারা যাই বলে আমি কথাটা খেয়াল করতে থাকি। সেটা শুনি বলবো না, কিন্তু আমি কথাটা অবশ্যই গুরুত্ব দিই, যে হঠাৎ করে তারা আমাকে এই কথাটা কেন বললো। কিন্তু লোকে যে কেউ বললেই শুনবো, একেবারেই সেটা শুনি না। আমার কাছে মানুষটা সবার আগে, তারপরে তার কথাটা। তো আমি অন্যভাবে এটাকে প্রসেস করি। আমি বুঝতে চাই যে কে আমাকে। আমি আমার মনকে যন্ত্রণা দেই না, আমার মনকে প্যারা দেই না, এবং মনকে আমি বাধ্য করি না কষ্ট পেতে। আমি মনে করি যে মন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমারও ধৈর্য নেই। আমার কাছে আমি এটাই বলি যে আমার একটাই জিনিসেই কাজ করতে হবে, সেটা হচ্ছে আই এম ভেরি ইম্পালসিভ। আমি খুব অস্থির, এবার আমি মাল্টিটাস্কিং করি। আমি একসাথে 10টা কাজ করার চেষ্টা করব। আমি হয়তো ঘর ক্লিন করছি, তার মধ্যে স্পিকারে বন্ধুর সাথে ফোনে কথা বলছি, ওইদিকে কোনো একটা নিউজ বাজছে, কিছু একটা হচ্ছে, অফিস ডিল করছি, ইমেল চেক করছি, ল্যাপটপ খোলা। সো 7-8টা মেশিন বাসায় অ্যাট এ টাইম, ওয়াশিং মেশিন চলছে। সো এইটা। আর ধৈর্য আরেকভাবে বললে যেমন আমি বলতে পারি, দেখেন আমি কিন্তু 13 বছর ধরে গয়নাই বানাচ্ছি। এর মাঝখানে আমি জুতা বানাতে যাই নাই, এর মাঝখানে আমি কাপড় বানাতে যাই নাই, আমি অনেক কিছু বানাতে যাই নাই। সেই হিসেবে আমি বলবো যে ওই জায়গায় আমার ধৈর্য আছে। সো ধৈর্যর জন্য আমার মনে হয় যে কাজটা প্রতিদিন করতে হয়। অনেকে আমার বাসায় এসে বলে যে আপনি কিভাবে বাসা পরিষ্কার রাখেন, এত পরিষ্কার কিভাবে থাকে। তা আমি বললাম আমি প্রত্যেক দিন 2 ঘন্টা বাসায় কাজ করি, প্রতিদিন, সেটা সকালে রাতে যখন আমি সময় পাবো। প্রতিদিন আমার পক্ষে, যেহেতু বাসায় যারা হেল্পিং হ্যান্ড তাদের একটা জব হিসেবে তারা প্রতিদিন নির্দিষ্ট টাইমে কাজে আসে, আমার পক্ষে এটা তো আমার মূল জব না, সেজন্য আমি নির্দিষ্ট টাইম ফিক্স করতে পারি না, কিন্তু আমি প্রতিদিন 24 ঘন্টায় 2 ঘন্টা কাজ করব। তা আমার মনে হয় যে যেই কাজে ধৈর্য চায়, সব কাজে ধৈর্যের কিন্তু দরকার নাই। শিশুর চঞ্চলতাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক মানুষকে আমি এত ধৈর্য দেখেছি যে পরে আমার ভয় লাগে যে ওকে কি একটা বোমা খাওয়াবো, মানে ও কথা বলে না কেন। সো আমার কাছে ওইটা লাগে যে কিছু জায়গায় চঞ্চলতা সৌন্দর্য, কিছু জায়গায় যেমন আমি আমার কাজ, আমার সম্পর্ক, সেখানে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। আমি যদি ধৈর্যশীল না হই, আমি মানে যে কোনো মানুষ, তার অনেক সম্পর্ক ছুটে যাবে। তো সেইটা প্রতিদিন। গতকালকেই আমার মাকে বলছিলাম যে
এত কিছু করতে ইচ্ছা করে। যেমন আমার কালকেই মনে হচ্ছিল যে আমি যদি, আমার মা একটু অসুস্থ, তা আম্মা বললো তুমি এত যত্ন করো, অতিরিক্ত এত করো না। তখন আমার মনে হলো যে আমি যদি নার্স হতে পারতাম, আমার ধারণা আমার পেশেন্টরা খুশি থাকতো। কারণ আমাদের দেশে আমার অনেক নার্সের সাথে দেখা হয়েছে, যেহেতু আমি নানির সাথে দাদির সাথে বিভিন্ন জনের সাথে হাসপাতালে দীর্ঘ সময় ডিউটি করতে ভালোবেসেই গেছি। আমার কাছে লাগে ওরা একটা চাকরির মতো করে, সবাই বলবো না, অনেক নার্সের সাথে। তো আমি যেমন নার্স, মনে হয়েছে যে আমি যদি নার্সিংয়ে যেতাম তাহলে আমি গল্প করতাম, গান শোনাতাম, একটু ভিডিও দেখাতাম, হয়তো তার সাথে একটা রিলও বানাতাম, আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে ওই মুহূর্তে ওই মানুষটাকে শুধু ওষুধ আর ঘুম পাড়ানোর ওষুধ আর কিছু স্যালাইন ওয়াটার ছাড়াও আরও অনেক কিছু দেওয়া লাগে। একটা মানুষ শুধু খাবার দিয়ে সুস্থ হয় না। তো তখনই বলছিলাম যে জীবনটা এত ছোট, মানে একটা রাঁধুনি হতে পারতাম, আমার খুব গার্ডেনিং পছন্দ, হতে পারতাম। আমি সবসময় খেয়াল করার চেষ্টা এখনও করছি যে কি করলে একটু মানে একটার ভেতরে অনেক কিছু করা সম্ভব। ধরেন আমার মনে হয় যে যারা লেখে তারা হয়তো অনেক শাখা প্রশাখা দিয়ে যায়, এটা আমার মাঝে মাঝে মনে হয়। যে কবি সাহিত্যিক বলি, তারা অনেক চরিত্র নিজেরাই ওই চরিত্রে যান লেখার মাধ্যমে। আমার মনে হয় যেই মানুষটার মনে হচ্ছে যে আমার এটা করতে ইচ্ছা করছে, তার জীবনে সেটা করতে চেষ্টা করা উচিত। হয়তো সবাই বলবে প্রায়োরিটি থাকা দরকার, কিন্তু আমরা একটাই জীবন পাচ্ছি। যদি সারাক্ষণ আমরা নিজেকে একটা স্কুলে বসে থাকা, ক্লাসরুমে বসে থাকা ছাত্রের মতো করে চালাই, এই জীবন তার ফিরবে না। তো একটা বিকাল যদি মনে হয় যে রাস্তায় শুধু হাঁটলাম, সেদিন আমার ছেলে খুব অবাক করেছে আমাকে। আমি ওকে বললাম কই যাবা বের হয়ে, একসাথে আমরা বিকালে বের হবো। আমি বললাম কোথায় যাবা? তো সে বললো কোথাও যাব না। আমি বললাম তাহলে আমরা যাব না? তখন বললো না, মানে কোথাও যাওয়া লাগবে কেন, আমরা হাঁটি। তো আমি ভাবলাম যে আমার এত ছোট বাচ্চা আমাকে, হ্যাঁ, এবং আমরা লিটারালি হাঁটলাম, হাঁটতে হাঁটতে একটা জায়গায় দাঁড়িয়ে দুজনে দুটো আইসক্রিম খেলাম। এটাই তো জার্নি, আমাদের জার্নি কিন্তু হাঁটাই। আমি কিন্তু জানি না যে আমি জীবনের শেষ দিন কোন জেলায়, কোথায়, কোন বিছানায় মরবো, বা আদৌ বিছানায় মরবো নাকি আকাশে মরবো, আমরা জানি না। তো আমরা কিন্তু হাঁটছি, কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেকে একটা ডেস্টিনেশন দিচ্ছি। তো আমার ছেলে এই কথা বলার পরে আমার নিজেকে খুব ফানি লাগলো যে আমি ওকে এতক্ষণ ধরে বলছি তুমি কি রেস্টুরেন্টে খেতে যাবা নাকি তুমি এক্সিবিশনে যাবো। বললো যে মাম্মা আমরা বের হই, আমরা বের হয়ে একটা কিছু মানে হাঁটতে থাকি, তারপরে যেটা আমাদের আশেপাশে যেতে ইচ্ছে করবে আমরা যাব। তো ওইটাই। তা আমার মনে হয় এভাবে চিন্তা করলে আসলে অনেক কিছু করা যায়ও হয়তো। দেখার জায়গা থেকে যদি আপনি দেখেন, আমাদের কিন্তু আসলে একটা কাজে অনেক কিছু থাকে। ধরেন গয়না বানাচ্ছি, গয়নাটা যখন বানাচ্ছি তখন ছবি আঁকছি, গয়নাটা ছবি তুলছি, গয়নাটা যখন বানাচ্ছি তার আগে একটা গল্প আসছে কিন্তু আমাদের কাছে। সো আমি আসলে একটা গল্প বলছি অথবা লিখছি অথবা গল্পটা বুনছি, তো কাজটা কিন্তু অনেক বড়। এবং এটার পরে যখন একজন কেউ পড়ছে তার খুশি লাগছে, তো একটা মানুষের সঙ্গে আমার সরাসরি না হলেও দেখলাম যে একটা গয়না পরে একটা মেয়ে হেঁটে গেল, তখন কিন্তু আমার খুব ভালো লাগে যে ও কোথাও একটা ওর আর আমার মনের মিল আছে, নাহলে সে আমার ডিজাইনটা কেন কিনলো বা কেন সে পড়লো। তো খেয়াল করলে কিন্তু কোথাও কোথাও অনেকেই অনেক কিছু করছে একসাথে একটা কাজে। হতাশ হই না, মাঝে মাঝে চিন্তিত হই, কিন্তু হতাশ বোধহয় কখনো হই নাই। আমার মনে হয় যখন আপনি নিজেকে কোনো কিছুতে থামাবেন, সেটাতেই আমার সমস্যা মনে হয়। সেটা শুধু যৌনতা বা ধরেন একটা পিরিয়ডের গল্প অথবা একটা স্যানিটারি ন্যাপকিন কিভাবে বাসায় আনবো, সেটা আমার মনে হয় যখনই আমি নিজেকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলবো, বা আমি এটা করা যাবে না, হারাম হালাল নিষিদ্ধ এইগুলি নিয়ে, যে কোনো কিছু নিয়ে আমার মনে হয় যে এটাই একটা প্রবলেম। ধরেন কেউ বোরখার পক্ষে, কেউ বিপক্ষে, আমার মনে হয় এই বিষয়টাতে পক্ষে বিপক্ষে যাওয়ারই কিছু না। এখন আপনি মাছ খাবেন, আমি মাংস খাবো, এখন আমি মাংস খাচ্ছি দেখে মাছকে আমি খারাপ কেন বলছি? তো আমার কাছে বিষয়টা এই ধরনের যে আমি যখনই বলবো না জায়গায় যাব, সেই সিদ্ধান্তটাকেই আমি প্রবলেম মনে করি, বিষয়টাকে না। সেটা যে কোনো বিষয়। এখন আমার কাছে যদি এটা ইস্যুই না হয় তাহলে আমি বলবোই না, এই না বলায় কোনো অসুবিধা নাই। কিন্তু সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু বলবো না বলে নিজেকে চাপাবো এবং নিজেকে বারবার ওইখান থেকে ডানে বামে সরাবো, প্রসঙ্গ আসলেও পালাবো, এটা নিয়ে আমার মানে একটা জায়গা থেকে পালিয়ে যাওয়া নিয়ে আমার সমস্যা মনে হয়। কোনো মানুষ যখন তার জীবন থেকে পালাতে শুরু করে তখন আমার তাকে ভয় লাগে। এবং আপনি যে বলেন কিসে ভয় পায়, আমার মনে হয় যেই মানুষটা নিজের সাথে নিজে ফেস করে না তাকে আমার ভয় লাগে। যে সে নিজের সঙ্গে থাকতে পারে না, সে নিজেকে চালাতে পারে না, সে নিজের সাথে কথা বলে না, সে নিজের বন্ধু না, এবং তাকে নিয়ে সবারই ভয় পাওয়া উচিত, কারণ সে নিজেকেই ভয় পায়, নাহলে তো সে ফেস করতো। সমাজের সাথে আমার সম্পর্ক আমি বলবো
প্রকৃতিতে সব কিছু যেভাবে থাকে সেভাবে। ধরেন একটা বনে ঢুকলেন, সেখানে একটা বাঘ, সিংহ, গাছ, নদী, পুকুর, পিঁপড়া, কুকুর সবই আছে। তো আমি মনে করি সমাজের মতো আমি আমার মতো, আমি সমাজকে আমার দায়িত্বের জায়গায় আমি যেখানে মনে করি বাধা সেখানে আমি প্রতিবাদ করি, কিন্তু আমি ঠিক আগ বাড়িয়ে যেখানে আমার প্রয়োজন নাই সেখানে আমি ঢুকি না। আমি মনে করি সেইটার জন্য অ্যালোকেট করা আছে কাউকে। সমাজের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু সমাজের অনেক সিদ্ধান্তের সাথে আমার ঝামেলা আছে, বা আমি অনেক সিদ্ধান্তে একমত না। সেই জায়গাগুলি আমি আমার কাজ দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করি সব সময়। আমি কখনোই সেই জায়গায় আপোষ করার চেষ্টা করি নাই। বা আমার মনে হয় নারীকে আমরা কমপ্লিট একটা মানুষই চিন্তা করি না, নারীকে আমরা পুরুষের অংশ চিন্তা করি। তো এতে যে ঝামেলাটা হয়ে গেছে, একটা নারী যখন নিজে জানে সে কমপ্লিট, তখন তার সবার সাথে দ্বন্দ্ব হয়। কারণ আপনি বুঝতে পারছেন আপনার গ্লাসটা পরিপূর্ণ, আরেকজন দেখছে অর্ধেক। তো দেখার জায়গাটাই এত আলাদা, বিশ্বাসটাই এত আলাদা, প্র্যাকটিসটাও খুব আলাদা। তো এইটা একটা হচ্ছে, যদি আমি এই জায়গায় প্রতিনিয়ত ফাইট করতে থাকি তাহলে আমার জার্নিতে সমস্যা হবে। কারণ আমি একটা লম্বা জার্নি দিয়ে যাচ্ছি, তো আমার ওই জার্নির মাঝখানে প্রত্যেকটা মানুষ আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, কাঁটা দিয়ে রাখবে, রাস্তাটা ভেঙে ফেলবে, ধাক্কা দিবে, ওড়নাটা টান দিবে, একটা স্ল্যাং বলবে। আমার তো মাঝে মাঝে অদ্ভুত লাগে যে একটা রিক্সাতে হয়তো একজন আইনজীবী বসে আছেন, একজন নারী, তিনি হয়তো অনেক কষ্ট করে, অথবা একজন ডাক্তার, তার অসম্ভব কঠিন জার্নি দিয়ে তিনি পেশায় এসেছেন, প্রচুর স্যাক্রিফাইসের মাধ্যমে সমাজের জন্য কাজ করবেন। একজন রিক্সা চালক যেহেতু পুরুষ, উনি স্ল্যাং বলছেন, অঙ্গভঙ্গি করছেন, দ্রুত চালিয়ে তাকে ভয় দেখাচ্ছেন, আস্তে চালিয়ে তার দিকে তাকিয়ে আছেন, মানে পুরোটা সময় তাকে এক ধরনের টেনশনের মধ্যে, স্ট্রেসের মধ্যে রাখা, তার কাছে এটা ফান। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাগুলো তো আসলে সবাই মিলে কাজ করার জায়গা, এবং সবার যার যার জায়গা থেকে কথা বলার জায়গা। তবে ডেফিনেটলি নারীদের অবস্থা ভয়ঙ্কর। আমার মনে হয় খুব বেশি, আমি 10 বছর আগে যেখানে ছিল, কেউ ব্যক্তিগত জায়গায় উতরে গেছে, সেটা তো তার ব্যক্তিগত সাকসেস। সামগ্রিক অর্থে আমার কাছে খুব পরিবর্তন মনে হয় না। ধরেন আমি যদি আমাকে বলি, আমি বলবো যে আমি তো একা আমার গল্প বলে তো আর নারীর গল্প বলতে পারছি না। সেই জায়গা থেকে খুব বেশি পরিবর্তন আমার মনে হয় না, হয়নি এখন পর্যন্ত। এবং এইটা আসলে খুবই ভীতিকর। কারণ খেয়াল করলে দেখবেন যে একটা মেয়ে কিন্তু শহরে আসলে সবচেয়ে সহজভাবে একা থাকতে পারে, কারণ সেই মেয়েটা সবচেয়ে কঠিনকে আপন করেছে। সে বাজার করা, রান্না করা, বাচ্চা পালা, ব্যবসা করা, বাসা মেনটেন করা, সব করতে পারে। কিন্তু একটা ছেলে কিন্তু তার অনেক ধরনের, ছোটোবেলা হয়তো সে রাত্রে শিখে নাই, সে প্রতিদিন হোটেলে যাবে, হোটেল বন্ধ হয়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, বাচ্চাটা ঘ্যান ঘ্যান করছে, তো দিল 2টা থাপ্পড়, বাচ্চা পালতে পারছে না, বিয়ে করে ফেললো, যে আমি কিভাবে সিঙ্গেল প্যারেন্ট হব। আমি বলছি না সবাই, কিন্তু একটা ছেলে যদি যা করছে, মেয়েরা সব কিছু করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি করছে, কারণ তাকে বারবার ভেতর থেকেই নিজেকে জাহির করতে ইচ্ছা করছে, যেহেতু সে বুঝে গেছে তার আশেপাশে সবাই ভাবছে সে পারে না। যখন আপনি একটা মেয়েকে সারাক্ষণ ফিল করাবে সোসাইটি যে তুমি পারো না, তখন তার দরকার নাই সেখানেও সে 2টা বাড়তি কথা বলবে। হয়তো বলবে এই মেয়েটা বেশি কথা বলছে, হয়তো অহেতুক সে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করলো, হয়তো সে অহেতুক ক্যাফেতে যে দামাদামি করছে, অহেতুক সে নিজেকে বিচ্ছিন্ন মনে করছে। কোনোটাই অহেতুক সে করছে না, কারণ সে হয়তো 2 বছর থেকেই সেই অনুভূতি দিয়ে সে বড় হয়েছে। আমি নিশ্চিত সে অপ্রয়োজনীয়, অথবা সে সোসাইটির জন্য প্রপার না। তো এইটা তো তার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। সে তো একটা নর্মাল নারী হিসেবে বড় হতে পারে নাই, বা নর্মাল মানুষ হিসেবে। সে যে মানুষ, কয়টা নারীকে কয়জন বলে আপনি একজন ভালো মানুষ? আমি তো চেষ্টা করি ইগনোর করে চলতে। আমি মনে করি আমি এত মাথায় নিতে চাই না, কারণ এই সমাজকে পরিবর্তন করা আমার কাছে প্রতিনিয়ত মনে হচ্ছে কঠিন। অসম্ভব বলবো না, কারণ পুরুষ শাসিত সমাজ তো, এটা সময় লাগবে, এটা যে খুব দ্রুত হয়ে যাবে এটা মনে হয় না। কিন্তু নিজের জায়গা থেকে গ্রোথ চিন্তা করলে অনেক কিছু ইগনোর করার আমার মনে হয় যে এছাড়া আর আমি অনেক কিছুই সমাধান খুঁজে পাই না। ধরেন নিশ্চয়ই আমি প্রতি মিনিটে ফাইট পিক আপ করবো না, প্রতি মিনিটেই নিশ্চয়ই আমি ফালতু সমস্যা নিয়ে, আরেকজন আমাকে দেখে তার অসুবিধা তৈরি হচ্ছে, আমি মাথায় কাপড় দিলাম কিনা, আমি গায়ে কাপড় দিলাম কিনা, সেটা তার চিন্তার বিষয়। আমি হয়তো নাসার বিজ্ঞানী হওয়ার জার্নিতে আছি। সো আমি মনে করি যে সমস্যা যাই হোক, মেয়েরা যখন তার মনের কথা শুনতে শুরু করবে, তখন এইসব সব কিছু তার কাছে নয়েজের মতো। আমরা যেমন নয়েজ বন্ধ করে কাজ করা শিখে গেছি, কিছু জায়গায় আমার মনে হয় যে ওটাকে মিউট করা শেখা দরকার। মেয়েদের জন্য আমি বলবো, সমাজকে অবশ্যই পরিবর্তন করতে হবে, কিন্তু একটা মেয়ে তো আর সমাজ একা একা পরিবর্তন করার দায়িত্ব নিবে কেন? সমাজ তো একটা নারীর একার না, সবার।
খুবই ভীতিকর আমার এখন মনে হয়। আমার মনে হয় যে এখন মানুষ যে কোনো সময় যে কোনো কিছু এআই দিয়ে একটা ফেক নিউজ, একটা ফেক ভিডিওস, যেখানে কেউ যায় নাই সেখানে তার ছবি বসিয়ে বিব্রতকর মনে হয় আমার। এবং আমি খুব লজ্জা পাই যখন দেখি সারাক্ষণ সবাই মানে র্যান্ডম কিছু মানুষ তারা সবাইকে যে কমেন্ট করে আসছে, সবাইকে বাজে কথা বলার চেষ্টা করছে এবং তার নিজের অফুরন্ত সময় দিয়ে সে আরেকজনের মূল্যবান সময় নষ্ট করছে। সোশ্যাল মিডিয়া আমার কাছে এখন একটা টেনশনের জায়গা লাগছে, মানে ধরেন 10 বছর। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি না দিতে পারলে যেন দিনটা শেষ না হচ্ছে না, কিন্তু সেই ছবিটাতে আসলে কতটুকু প্রোডাক্টিভ সেটাও নাই, সেটাতে তার পার্সোনাল টাচ নাই, সেইটা আরেকজনকে হার্ম করছে কিনা সেই ব্যাপারে নজর নাই। খুবই এখন ভয় লাগে। দেখবেন আপনি অনেকের সাথে আপনার মাসের পর মাস দেখা হয় না, এবং সেই মানুষগুলো হয়তো আপনার পাশের বাসায় থাকে, দোতলায় থাকে, কাছেই থাকে, হয়তো পাশের এলাকায় থাকে, কিন্তু আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে সব দেখে ফেলছেন, আপনার প্রয়োজনেই তার সাথে দেখা করার বা তাকে অন্তত একটা ফোনও করার, অথবা তাকে বলা যে আচ্ছা এখানে বসি, দেখা করি, একসাথে খাই। শহরে এত মানুষ, আমাদের বাংলাদেশে স্পেশালি ঢাকায় নাকি সারাদিন ধাক্কা লাগে মানুষের সাথে, এত মানুষ, অথচ কেউ তার মনের মানুষ খুঁজে পায় না বা কথা বলার মানুষ খুঁজে পায় না। তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার ওই জায়গাটা যদি বাদ তো দেওয়া সম্ভব না, এখন আমরা অনেক কাজের জন্য ব্যবহার করি, কিন্তু যদি এটা ভাগ করে ফেলা যায় মানুষের অনেক একাকিত্ব কমে যাবে। তখন এই যে আপনি যেটা বললেন যে পাশের লোকের সাথে, হয়তো আগে কিন্তু চার দোকানে বসলেও পাশের লোকের সাথে গল্প করতে, এখন চার দোকানে বসেও হেডফোনে গান শোনে, অথবা আমরাই হয়তো করছি, অথবা কাউকে ফোন করে কথা বলছি পাশের লোকের সাথে কথা না বলে। এবং এই যে অচেনা মানুষ এই শব্দটা এত বেশি, এটার কারণ হচ্ছে আমরা তো নিজেকেই আর চিনি না, সবাইকে আমাদের অচেনা লাগে। এই যে বলে ভয় লাগে, কারণ কিচ্ছু জানি না, পাশের গলিটা চিনি না, এই জন্য অন্ধকার দেখলে ভয় লাগে। যদি 3 দিন দিনের বেলা হাঁটি, তখন কিন্তু ওই গলিটাকে আর ভয় লাগবে না। সকল ভয় আসে অজানা থেকে, অচেনা থেকে। যেই মানুষটা অচেনা, সেই মানুষটা হয়তো আমার মতোই প্রতিদিন ওই চায়ের দোকানে বসছে, কফি শপে বসছে, কিন্তু আমি ওর সাথে কথা বাদ দিয়ে আমার সেই 2টা লোকের সাথে কথা বলি, যার জন্য একা লাগে। কারণ তারা তো ব্যস্ত, আমরা তো 25 সালে বসবাস করি, এখন সবার অনেক ক্লকওয়াইজ কাজ থাকে। তো যদি কারো 2টার জায়গায় 5টা মানুষ থাকে, তখন হয়তো সবাই কাউকে না কাউকে আমরা আমাদের খালি সময় খুঁজে পাবো। আমি অনেক সিনেমা দেখি। সিনেমার প্রভাব আমার জীবনে অনেক পড়ে। মানে আমি দেখেছি যে একটা সিনেমা কখনো কখনো এত পাওয়ারফুল হয়ে যায় যে 7-8 দিন আমি কিচ্ছু করতে পারছি না। সিনেমা এবং অনেক বই, যে কোনো লেখা, সেটা শুধু যে বই না, সেটা হয়তো কারো একটা কোনো রাইট আপ, কেউ হয়তো আমাকে একটা চিঠি লিখে পাঠালো, ইমেল করলো। আমার প্রচুর পেন ফ্রেন্ড আছে যারা আমাকে ইমেল করে। তো এমন হতে পারে যে ওর একটা এক বিকালের গল্প আমি 3 দিন ভাবলাম, এবং কেউ এমনভাবে লেখে, আপনি দেখবেন, আপনি দেখতে পাবেন, সে এমনভাবে হয়তো বলবে যে আমি ওই দিন বিকালে বসেছিলাম, একটু গরম ছিল, 1 কাপ কফি খেলাম। আমি ভিজুয়ালি যার লেখা দেখতে পাই ছবিটা, সেই সব লেখার জন্য আমার ক্রেভিং হয়। আমার মনে হয় যে এরকম লেখা আমি কই পাবো। যেমন হুমায়ুন আজাদ আমার অসম্ভব প্রিয়। আমার হুমায়ুন আজাদের কিছু পড়লে, এখনও যখন পড়ি, আমার মনে হয় যে সত্যি। বা রিসেন্টলি আমি আবার পড়লাম ঋতুপর্ণের আত্মজীবনীটা, 2 খণ্ডের। আমার মনে হলো ঋতুপর্ণা আমার সামনে, আমার শিহরণ এখনও হয়। উনি যে এখানে লিখেছিলেন যে উনি এয়ারপোর্ট থেকে নামলেন, বাড়িতে ফিরছেন, ওনার মা মারা গেছেন সেই সময়, আমার মনে হলো আমি একদম দেখলাম বম্বের রাস্তা, পিচ ঢালা রাস্তা, বৃষ্টিতে ভিজে আছে, কালো পথ, কলকাতায় নামলেন। মানে এই ধরনের লেখা আমার ভালো লাগে। এবং অনেক মানুষকে আমি শুনি যে আজকে 3টা সিনেমা দেখলাম। আমার মনে হয় একটা সিনেমার যদি সিনেমা দেখি, মানে সিনেমার মতো সিনেমা দেখি, এরপরে এমনও আছে যে 7 মাস 8 মাস, কারণ আপনাকে তো সে কোথাও নিবে, আপনি কোথাও একটা যাবেন সিনেমার মধ্য দিয়ে। যদি সিনেমা দেখার পরে এটা তো চিপস না বা মুড়ি না যে পটাপট। তো মানে সিনেমা, এবং আমার মনে হয় মিউজিকও ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। হ্যাঁ, মিউজিকও। আমার একটা হচ্ছে ছোটবেলায় আমার বাবা মাস্টার্স করেছেন প্যারিসে, তো তারপরে উনি বাংলাদেশে আসেন এবং বিয়ে করেন। আমি যখন ছোট, তার কিছুদিন আগেই যেহেতু উনি বিদেশ থেকে আসছেন, তখন অ্যাবা, বিটলস, কার্পেন্টার্স এগুলার সারাদিন বাসায় বাজতো। আর আব্বা ঘুম থেকে উঠতেন একদম ভোরে, ফজর পড়তেন আর কি। আমার বাবা মা দুজনই ভোরে উঠতেন। তো আমার ঘুমই ভাঙতো গানে।
তো এই হচ্ছে আমার গানের জার্নি। এই জন্য বলতে যে মনে হলো যে গান না বলে ডিফিকাল্ট। তো একটা হচ্ছে যে আমার মা পছন্দ করতেন পঞ্চকবি, রবীন্দ্র, নজরুল, ওইখান থেকে এই গানগুলি আসছে এবং এগুলি বাজতো বাড়িতে দুপুরে যখন আব্বা অফিসে থাকতেন। 12টা-1টার দিকে আম্মার কাজ শেষ, তারপরে উনি গান বাজাতেন, তখন ক্যাসেট প্লেয়ার। তো ওই সময় হচ্ছে ওই গানগুলি বাজতো। আবার আব্বা ভোরবেলা ইংলিশ গান করতেন, সো আমি ওয়ার্ল্ড মিউজিক শুনে বড় হয়েছি। আর কলেজে থাকতে যেহেতু আবার রেডিওতে কাজ শুরু করলাম, তো তখন তো প্লেলিস্ট, নিজে একটা শো রান করছি, সপ্তাহে 7 দিন 7টা লাইভ প্রোগ্রাম করছি। আর্কাইভের সাথে আমার বন্ধুত্ব না হলে আমি করতে পারবো না। তো তখন গানটাকে বুঝতে শুরু করলাম। আমার মনে হয় যে গান আসলে গান খুব জরুরি জিনিস, গান খাবারের মতো। আর এখন ধরেন আমার সম্পর্কে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে আমাকে রাস্তায় দেখলো, বাসায় দেখলো, কোথাও দেখলো, আমার সাথে যে জিনিসটা থাকবেই সেটা হচ্ছে হেডফোন। আমি সর্বক্ষণ বাইরে গেলে গান শুনি। যে ঢাকায় যে নয়েজ, আমি কিন্তু ম্যাক্সিমাম নয়েজ জানি না। ধরেন অচেনা কেউ যদি আমাকে রাস্তায়, আমি হয়তো হাঁটছি, পার্কে হাঁটছি বা রাস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রস করছি, কেউ দূর থেকে আমাকে ডাকলো, আমি শুনতে পাবো না, কারণ সর্বক্ষণ আমার কানে হেডফোন থাকে, আমি কান বন্ধ। আমার এই জন্য মজা হচ্ছে, রাস্তায় ধরে দুইজন ঝগড়া করছে, কানে হয়তো আমার কোনো একটা দারুণ হয়তো বেগম আক্তার বাজছে, আমি বলো এত রোম্যান্টিক দুইজন নারী পুরুষ, অথচ হয়তো বস্তিতে আগুন। তো এইটা। আর গানের বলতে আমার কাছে মৌলিক গান ভালো লাগে, খুব রিমেক ম্যাশআপ শুনতে চাই না, সব ধরনের গান শুনি। আমার কাছে গানের কথা খুব গুরুত্বপূর্ণ, যেই গানের কথা ভালো লাগে সেই গানই দেখেছি আমি বারবার শুনি। আর সুরটা ক্ষণস্থায়ী মনে হয় আমার, যে আমার এই মুডের সাথে এই মিউজিকটা চলছে। যখন জিমে গেলাম হয়তো তখন হাই বিট শুনলাম, তখন বিটটা ইম্পর্টেন্ট, কিন্তু বিটটা খুব ক্ষণস্থায়ী। ওটা আমার মনে হয় যে ওটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, কখনো মেলোডিয়াস ভালো লাগে। লিরিক আমার জন্য গানের ক্ষেত্রে লিরিক আমাকে আটকে রাখে, লিরিকটা মনে থাকে, লিরিকটাতে খেয়াল করি। আর গায়কীও খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে কে গাচ্ছে, গানের দরদ কতটুকু, গায়ক আমাকে কতখানি ইনভলভ করলো, ওইটার উপর আমি বলি যে অনেক। যেমন আমার মনে আছে বেগম আক্তার যেদিন আমি প্রথম শুনি, পটুয়াখালী যাচ্ছিলাম, পটুয়াখালী যাচ্ছিলাম, বাউফল, অনেক আগে, তখন আমি 14-15 বছর বয়স, এবং ভরা পূর্ণিমা, লঞ্চে অনেক রাতে কানে একটা, তখন ছিল ওয়াকম্যান সম্ভবত, তো কানে প্রথম তখন বেগম আক্তার জানি না, কিন্তু আমার মনে হচ্ছে অঝরে চোখে পানি পড়লো। জোছনা করেছে আরই, ওই গানটা আমি বেগম আক্তারের প্রথম শুনি। তো এই ধরনের গান আমার এখনও ভাল লাগে। তবে সব ধরনের গান শুনি, একদম মডার্ন গান আমাকে যদি বলেন এখন কি টপ 10-এ আছে বলতে পারবো। তো আমি প্রচুর গান শুনি। কবিতার থেকে গদ্য বেশি পড়ি, কবিতার থেকে গদ্য আমার বেশি ভালো লাগে, বা আমি কানেক্ট করি, আমার ধারণা বেশি। কবিতার মধ্যে বিনয় মজুমদারের কবিতা ভালো লাগে। রিসেন্টলি একটা আবার পড়লাম মন্দা ক্রান্তা সেনের বই, আমার কাছে ওটা আমি একটু বোঝার চেষ্টা করলাম যে আচ্ছা আগের বার খুব তাড়াহুড়া করে। কাজের জায়গায় যুক্তি প্রায়োরিটি পায় অলওয়েজ, সেখানে আবেগ খুব কম। আমার কাছে মনে হয় যে যতক্ষণ আমি গয়নাটা বানাই ততক্ষণ আমি আবেগ দিয়ে গয়নাটা বানাই, কিন্তু তারপরে যখন এটা একটা ব্যবসায়িক জায়গায় যায় বা সেটা কাজের জায়গায় ট্রান্সফার হয়ে যায়, সেখানে কোনো আবেগ নাই। সেখানে আমার মনে হয় আমি যখন আবেগ দিতে যাব তখন আসলে আমার ক্লায়েন্ট অথবা আমার বাকি যারা টিমে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমি চিন্তা করলাম যে আমি যা ইচ্ছা তাই দামের একটা গয়না বানাবো, সেটা আসলে বাংলাদেশে একজন ডিজাইনারের করবে কি করবে না সেটা আসলে ভাবতে হয়, কারণ আমরা তো প্যারিসে থাকি না। তো সেইটা কিন্তু পারিবারিক জায়গায়, ভালো লাগার জায়গায়, বন্ধুত্বের জায়গায়, সেখানে যুক্তি কম, বা হ্যাঁ কখনো কখনো আবেগকেই যুক্তি হিসেবে ধরি। হ্যাঁ, আমি বিশ্বাস করি প্রথমত যে আমার শিল্পচর্চার কাছে থাকতে পারলে আমার মনের আরাম হয়, ওইটাতে আমি থাকার চেষ্টা করি। আর কিছু তো একটা কাজ করতে গেলে কিছু মানুষের সঙ্গে যুক্ত থেকে একটা প্রতিষ্ঠান চললে সেখানে আপনার ইচ্ছা না করলে অনেক কিছু করতে হবে, সেখানে আমি বাধ্য হই কখনো কখনো। কিন্তু খুব বেশি ব্যালেন্স করতে পারি বলে আমার মনে হয় না, খুব বেশি ব্যালেন্স করতে চাইও না। আমার মনে হয় যে ওইটা একটা চালাকি নিজের সাথে, খুব বেশি নিজের সাথে চালাকি করতে চাই না, খুব নিজেকে চাপাতে চাই না। অনেক কিছু যে পারি না, না পারাটাকেও আমার মনে হয় যে এটাও একটা সৌন্দর্য জীবনের, এবং এইটাও জরুরি। এই জন্য একটা শিশুকে ভালো লাগে, একটা বয়স্ক মানুষের কাছে গেলে আরাম লাগে। একটা বয়স্ক মানুষ অনেক চালাকি করে না, খুব জেনুইন লাগে। একটা গাছের নিচে গেলে ঘুম এসে যায়, গাছের নিচে কেন ঘুম আসবে? গাছটাকে তো অচেনা লাগে না।
যে গাছের নাম কি, সে কোথা থেকে আসলো, সে কিভাবে এখানে আছে, এসব প্রশ্ন তো আমরা গাছকে করি না। তো ওইটা কখনো কখনো নিজেকে বুঝাতে চেষ্টা করি যে এত চালাকি করার দরকার নেই শৈলী, দ্যাটস ফাইন। গয়না আমার সাথে চলে, গয়না আমার সাথে মিশে যায়। আমার মনে হয় যে গয়নাকে আমি আলাদা করে দেখি না, যার জন্য আমার মনে হয় আমার গয়না আমার মতো। আমার গয়নার ভেতরে একটা স্বকীয়তা আছে, আমার গয়নার ভেতরে একটা এনার্জি আছে, আমার গয়নার ভেতরে সব ধরনের অনুভূতি আছে। আমি গয়নাকে মানুষের মতো করে ডিল করার চেষ্টা করি। আমার মনে হয় গয়নার সাথে আমার একটা, মানুষের সাথে আমার একটা সম্পর্ক যেমন আছে, গয়নার সাথে আমার সেই সম্পর্ক আছে। গয়নাটা আসলে একটা কোনো বস্তু না, গয়নাটা নিয়ে আমি দোকান দেই নেই। এটা আমার প্রথমেই আমি নিজেকে বলি যে গয়নাটা আমার দোকানদারির কাজ না। গয়না একটা আলাদা সত্তা, আমি একটা আলাদা সত্তা। আমরা আসলে একসাথে একটা জার্নিতে আছি। সো কখনো সে হবে না, কখনো তার দিন খারাপ থাকবে, সেদিন গয়নাটা হবে না। তো এটা আমি অ্যাকসেপ্ট করি। 7 দিন গয়নাটা হয়তো হচ্ছে না, তো আমি ধরেই নেই যে আমি তো 7 দিন অসুস্থ থাকি, আমারও মুড ঠিক থাকে না। তো গয়নাটা কোনো দিন আমাকে চ্যালেঞ্জ করে যে দেখ পারস কিনা আমার সাথে। তো আমি মনে করি গয়নাটা আমার সাথে একটা সম্পর্কের মতো, গয়নার সাথে আমার ওই জিনিসটা হয়। তো সেখানে সব আছে, সেখানে আশা, হতাশা, বিরক্তি, রাগ, জেদ, ভালোবাসা, খুশি, পুরস্কার, এভরিথিং। গয়নাটা যদি বিক্রি করার জন্যই বানাতাম ওই টার্গেট নিয়ে, সেইটা হয়তো বিক্রি হতো, কিন্তু ভালো লাগাটা থাকতো না। আমি এইটা আমার ক্রেতাদের বেলায় বলতে পারি যে আমার ক্রেতারা আমার গয়না ভালোবেসে পড়ে। পৃথিবীতে এত জায়গা, এত ডিজাইনার, এত 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 ব্র্যান্ড, তারপরে কেন আসে? আমার মনে হয় ভালোবাসা থেকে, কারণ আমি ভালোবাসা দিয়েই বানাই এবং আমি কাউকে চাপাই না, আমি কাউকে ফোর্স করি না। আমার কাছে মনে হয় যে গয়নার ভেতরে আমি আমার সেই উইজডমটাই দিতে চেষ্টা করি, যেটা মানুষ আসলে গল্পটা কেনে বলে আমার মনে হয়। আমার কাছ থেকে মানুষ গয়না কেনে না, তো এবং গয়না কিনতেই হবে এই প্রেশার আমার গয়নাতে নাই যে এই ট্রেন্ড এখন চলছে, আপনি ট্রেন্ডের সাথে গানা ভাসালে আপনি ফেল করবেন। কোনো গয়নার সাথে কম্পিটিশন নাই, কোনো ট্রেন্ডের সাথে আমার গয়নার কোনো ট্রেন্ড নাই। আমি দেখবেন খুব ফ্যাশনেবল ওয়েস্টার্ন গয়না চলছে, তখন আমি একটা সনাতন গয়নার সিরিজ লঞ্চ করলাম, কারণ আমার হয়তো তার আগে আমি হয়তো পুরান ঢাকায় 1 সপ্তাহ ঘুরেছি, আমার সনাতন গয়নার গল্পটাই চোখে পড়লো। অথবা আমি হয়তো অনেক পুরনো কোনো শহরে হয়তো ছিলাম তার আগে 2 মাস। তো আমি যেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাই, আমি জেনুইনলি সেই জার্নিটা দিয়েই কাজটা করার চেষ্টা করি। আমার কাছে গয়না বানানোটা, ধরেন আমাদের মায়েরা যেমন বাসায় যেটা থাকে ওইটা দিয়েই রান্না করতো। আমরা এখন আমাদের জেনারেশন, আমরা প্রথমে একটা মিনা বাজার আগোড়ায় যাই, তারপরে আমরা ঠিক করে যে আজকে আমরা পাস্তা খাবো, তো আমরা পাস্তা কিনবো, চিজ কিনবো, সস কিনবো, ডিপ কিনবো, এরপরে আমরা কিনি, এরপরে আমরা ওইগুলো এনে রান্না করি। কিন্তু আমাদের মায়েরা দেখতো ঝুড়িতে আজকে 2টা বেগুন, একটা শসা, একটা টমেটো, হয়তো 2টা ডিম, এটা দিয়ে একটা তরকারি করতো। কিন্তু সবচেয়ে প্রিয় যেটা ছিল সেটা হচ্ছে মায়ের ভালোবাসাটা খাবারে, এই জন্য এটা ভালো লাগতো। তো আমার মনে হয় গয়নাটাকে আমি সেভাবে করি যে এই মুহূর্তে আমার মনের অবস্থা কি, আমার কাছে কি ম্যাটেরিয়াল আছে, মানুষকে আমি আসলে কি বলতে চাই, আমার কাছে যা আছে তার সেরাটা আমি দিতে চাইলে কি করতাম, সেটা আমি করি। আমি কোথায় কি আছে, কোন বাজারে কোন প্রোডাক্ট আছে, সেটা ধরে এনে মানুষকে দিতে হবে, ওই দেই না। তো হতে পারে সেটা আমি জানি না, এটা আমার ক্রেতারা বলতে পারবে কেন তারা আমাকে ভালোবাসে। আমার খুব ভালো লাগে। আমাকে যদি বলেন আমি কেন কাজ করি, তার মূল কাজের পেছনে যেটা থাকে সেটা হচ্ছে আমি কিছু টাকা জমাবো এবং ঘুরতে যাব। আমার মনে হয় আমি ঘুরতে যাওয়ার জন্যই প্রথমে কাজ করা শুরু করেছিলাম, যে আমার এক্সট্রা অনেক টাকা লাগবে, তার আমি অনেক ঘুরতে যাব। তো আমি পৃথিবী দেখতে চাই, ঘুরতে পছন্দ করি, এবং কাজের জন্যও ঘুরতে ইচ্ছা করে। এবং সেই ঘোরা শুধু বিদেশ না, সেইটা হয়তো ধরেন বিকালবেলা বের হয়ে আমি মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে যে হাঁটাহাঁটি করছি, এরকম কিন্তু আমি নিয়মিত করি, বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন জায়গায়, বা কোথাও কাজে গেছি, তারপরে 2 দিন যদি ঢাকার বাইরে হয়, দেশের বাইরে হয়, এক্সট্রা দিন থাকি আমি, যে আমি ঘুরবো, আমি শহরটাকে দেখবো। ভ্রমণ আমার জন্য একেবারে, যে বলে মিউজিক যেমন ফুড, আমার মনে হয় ভ্রমণটা ফুড। আমরা যত বেশি ঘুরবো তত অভিজ্ঞ হব, এবং তখন আমার মনে হয় আমরা যে কত সাধারণ, পুরো পৃথিবীতে আমরা একটা ডট, এই অনুভূতি খুব দরকার। কারণ না হলে ওই যে দাম্ভিকতা, অহংকার, যে আমি কে, আমি সেরা, এইটাই তো সবচেয়ে কঠিন। এরপরে আপনি আর আগাবেন না। তো যতবার বেড়াতে যাই, যতবার সাগরের পাড়ে যাই, পাহাড়ের সামনে যাই, একটা নতুন নেইবারহুড আবিষ্কার করি, যে আমি জানি না হয়তো একটা অচেনা গলিতে, একটা 200 বছর পুরনো একটা বেকারিতে একটা বয়স্ক লোক বসে রুটি বানাচ্ছে, তখন আমার মনে হয় যে ও পারলে তো আমিও পারবো। আর আমি যে এই 12 বছর নিয়ে এত হ্যাপি,
কিভাবে এই লোক 120 বছর ধরে তার 3 জেনারেশন ধরে ব্যবসাটা করছে, তাহলে তো জার্নিটা আরও অর্গানিক, আরও অরিজিনাল, আরও সিরিয়াস এবং আরও দায়িত্ববোধের জায়গা থেকে করতে হবে। তো ভ্রমণকে আমার এইভাবে মনে হয়। এবং আমি আসলে যখন ঘুরতে যাই আমি চেষ্টা করি শুধু বেড়ানো সিনারি না, আমি মানুষের গল্প শুনতে চেষ্টা করি, সেখানকার খাবার খেতে চেষ্টা করি। মানে আমি সেই মানুষটা হতে চাই না যে সারা পৃথিবীতে যে ভাত কোথায় আছে এটা খুঁজতে চাই না। আমার খাবার আমার দেশে আছে, আমি জেনে দেশ থেকে বের হয়েছি যে আমার খাবারটা আবার বাবা মা সবাই থাকলো, এখন আমি যেখানে যাচ্ছি সেখানে আমি যেতে চাই। এবং অনেকেই আমাকে বলে যে আপনি সোলো ট্রিপ এত করেন কেন? তা আমার মনে হয় যেখানে যাচ্ছি সেখানে তো লক্ষ লক্ষ মানুষ, তো আরও কিছু মানুষ সাথে করে প্রতিবার নিতে হবে। অবশ্যই নেয়ার একটা আলাদা ট্রিপ হতে পারে। দেশের বিষয়গুলিকে বুঝতে গেলে, মানুষ বুঝতে গেলে তখন নিজের থেকে বড় বড় গল্পের মধ্যে থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। একটা তো নেপাল, আমার মনে হয় বাংলাদেশের সাথে ওদের যে সম্পর্ক একেবারে বন্ধুর মতো। নেপাল যেই পরিমাণ ওয়েলকামিং আমি অন্য অনেক শহরে অনেক দেশে পাই নাই। তো সেইটা একটা তো খুব জরুরি। আর আকুবার কাছে হ্যাঁ রিসেন্টলি আমি গেলাম, ওটা আমার কাছে মনে হচ্ছে ভেরি একটা অর্গানিক প্লেস। এবং যাওয়ার পরে যখন কফি দেওয়া হলো, সেই কফি গাছটা ওখানেই কফি গাছটা লাগানো ওনাদের রিসোর্টের ভেতরে, সেখানকারই কফি গ্রাইন্ড করছে, সেখানেই রোস্ট হচ্ছে, সেই কফি আপনাকে খাওয়াবে। সেই কফি হয়তো স্টারবাক্সের কফি মতো না, নর্থ এন্ডের কফির মতো না, কিন্তু হোমগ্রোন কফির যে একটা আলাদা সুবাস সেইটা তো 16 আনা। এবং সেখানে বসে আপনি পুরো পোখারা ভ্যালি দেখতে পাচ্ছেন, ভোরবেলা জানালাটা খুললে আপনি অন্নপূর্ণা রেঞ্জ দেখতে পাচ্ছেন, রাতে ঘুমাতে যাচ্ছেন অন্নপূর্ণার রেঞ্জটাকে পাশে আছে এই চিন্তা থেকে। তো ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। এবং ওখানে পাহাড়টাকে কেটে বাড়ি করা হয় না, এই পাহাড়টাকে পাহাড়ের মতো রেখে এক্সট্রা যে পাথরগুলি ছিল সেগুলো দিয়ে একটা পাথুরে জায়গা তৈরি করা হয়েছে, ঘরগুলি সেভাবে করা হয়েছে, কোনো গাছ কাটা হয় নাই। এবং দূর থেকে বাড়িঘরগুলি রিসোর্ট দেখাও যায় না, এত বেশি গাছ সেখানে। তো আমার পুরো নেপালই আমার ভালো লাগে। এবং আমার কাছে ভালো লাগার মূল কারণ মনে হচ্ছে দে আর ভেরি ওয়েলকামিং। তারা আপনাকে প্রেশার দিতে চেষ্টা করবে না, তারা আপনাকে কন্ট্রোল করতে চেষ্টা করবে না, আপনি আপনার মতো ঘুরবেন। আমি মানুষকে কষ্ট দিতে চাই না, আমি সচেতন থাকি যে আমি কোনো মানুষকে নিজের স্বার্থের জন্য, নিজের আনন্দের জন্য আরেকটা মানুষকে আঘাত করতে চাই না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই চাওয়াটা অন্তত আমি চেষ্টা করতে চাই। আর যেভাবে আছে সেভাবেই থাকতে চাই। আমার কোনো অভিযোগ নাই নিজের জীবন নিয়ে। আমার মনে হয় আই এম ভেরি ব্লেসড যে আমি এরকমই হয়তো জীবন চেয়েছিলাম, সরল জীবন, সাধারণ জীবন, মানুষের সাথে মেশার জীবন। এর চেয়ে ফ্যান্সি লাইফ হয়ে গেলে হয়তো আমার অনেক মানুষের দেখা হতো না। এখন আমি একটা পুরান ঢাকায় তাঁতিবাজারে একটা কারিগরের সাথে বসে, মাদুরে বসে সারাদিন চা নাস্তা ভাত তরকারি খেতে পারি। আমি যে কোনো রেস্তোরাঁতেও যেতে পারি, একটা সাধারণ জায়গাও যেতে পারি, একটা ফুটপাতে বসে বন্ধুদের সাথে চা খেতে পারি। আমি আমার কাজটা ব্যাগে নিয়ে সারাদিন ঘুরতে পারি। আমি কাজ ছাড়াও 7 দিন ঘুরলেও আমার মনে হয় না যে হায় হায় কী হলো, আমার মনে হয় এই জীবনটা সুন্দর। তো আমার কোনো অভিযোগ নেই, আমি এভাবেই জীবন কাটাতে চাই। আর জীবনকে কোনো কিছু বলতে চাই না যে জীবনের থেকে এটা চাই ওটা চাই, এত খিদা চাই না। আমি আমার খিদা কম রাখতে চাই। আমার মনে হয় যে মানুষ যখন তার চাহিদার সাথে পাল্লা দেয়, যুদ্ধ করে, তখন সে কোনোদিন হ্যাপি হতে পারে না। শেষ মুহূর্ত পর্যন্ত যেটা আমি বলার যদি সুযোগ হয় বলতে চাই বা নিজেকেও বলতে চাই, সেটা হচ্ছে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যেই মানুষের সাথে তার পরিবারের সম্পর্ক মজবুত, সেই মানুষটা সবচেয়ে বেশি কনফিডেন্ট এবং গ্রাউন্ডেড, এবং সেই মানুষটা সবচেয়ে সাহসী। কারণ জীবনের যে কোনো ধাপে সেই মানুষটাকে তার পরিবার ব্যাকআপ করবে। তা আমার মনে হয় যে যেই মানুষটা আসলে জীবনের সর্বোচ্চ শিখরে যেতে চায়, সেই জন্য তার বাবা মা, পরিবারে যে কয়জন আছে তাদেরকে ভালোবাসে এবং তাদেরকে সাথে রাখে। তার প্রয়োজনই যেন সে সাথে রাখে, তাদের উপকার করছে ভেবে যেন সে সাথে না রাখে। কারণ উপকার আসলে নিজের। আমি যদি আমার মাকে ভালোবাসি, সবচেয়ে বেশি উপকৃত হবো আমি, কারণ আমার মা আমার জন্য দোয়া করবেন, আমার মা আমার সকল সময় আমার পাশে থাকবেন। আমি বিশ্বাস করতে শিখে যাব যে আমার কিচ্ছু হবে না, আমার মা আছে। তো এইটাই আমি কাউকে বলতে চাই কিনা জানি না, নিজেকে আমি এটাই বলি সব সময়। কতটুকু পারি আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি। বা আমার মনে হয় যে কেউ যদি আমার কাছে কখনো বলে যে সফলতার টিপস কি, আমি নিজেকে এই টিপস দেই। এবং আমি যদি কোনোদিন সফলতা বলতে কিছু বুঝি, আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস হচ্ছে কাছের মানুষের ভালোবাসা পাওয়া। এটাই সবচেয়ে বড় সাকসেস।